হ্যালো, জি আমরা আছি ভাইয়া। আলী ভাই কেমন আছেন? আছেন? জি আমরা এখানে লাইভে অলরেডি। হ্যালো। ও ওকে, জি শহীদ ভাই সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। জনসন মিনি পেজ থেকে লাইভটা আপনি শেয়ার করতে পারবেন। Sure, let me add that to our company's page. জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি নাইট লাইভ শো লাইভ ফ্রম দ্য লিভিং রুম উইথ মি গোলাম সামদানি ডন। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সরি একটু আমাদের শুরু করতে আজকে দেরি হয়ে গেল। আমার যে গভর্নমেন্টের যে প্রোগ্রামটা আমি করছি এটু এই সবগুলোর সাথে ওইটা একটু আমার শেষ করতে দেরি হয়েছে অ্যান্ড দেন কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, বাট আই হোপ আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ডিজিটালের কারণে যেটা হয়েছে যে একটু দেরি হলেও বা একটু আগে আগে শুরু করলেও যেহেতু পুরো জিনিসটাই আর্কাইভড হয়ে থাকে আজীবন, আমরা পরবর্তী সময়েও দেখতে পাই। তো যাই হোক, আমি আসলে আজকের এপিসোডটা নিয়ে মানে একটু চিন্তিত। ওকে, কেন চিন্তিত? দুইটা কারণ। এক হচ্ছে এপিসোডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এপিসোড, কারণ ক্যাপিটাল মার্কেট, স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট বা এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে আমি জানি যে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী জড়িত। অনেক মানুষের প্রফেশন এটার সঙ্গে সম্পৃক্ত এবং অনেকেই এই মার্কেট নিয়ে অনেক চিন্তিত যে আসলে এই কোভিডের
সময় এবং পোস্ট কোভিডে এই ক্যাপিটাল মার্কেটের কি অবস্থা হতে পারে। আর 2 নম্বর কারণে যেটা নিয়ে আমি একটু ওয়ারিড, ওইটা হচ্ছে আমি পার্সোনালি এই মার্কেট নিয়ে বা এই বিজনেসটা নিয়ে তেমন কিছু বুঝি না। ওকে, অত কিছু বুঝি না, তো আমি আজকে আমাকে আপনারা দেখবেন যে একটু ব্যাকফুটে আছি। হ্যাঁ, ওই যে পিছনে ফিল্ডিং করার চেষ্টা করতেছি, বাট আমাদের সামনে আজকে 3জন খুবই ইন্টারেস্টিং প্লেয়ার্স আছে এবং তাদের সাথে আমি আপনাদেরকে এখন একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তো আমাদের সাথে আছে হচ্ছে শহীদুল ইসলাম, সিএফএ। হি ইজ দ্য সিইও অফ ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। শহীদুল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আনমিউট করতে হবে মাইকটা। জি শিওর, করছি আমি। জি শহীদুল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ, আমি তো সুপার। আমাদের সাথে আরো আছে Ali Imam Bhai. He is also a CFA. He is the CEO of Edge Asset Management Company Limited. Ali Bhai, how are you? Ali Bhai, আপনি শুনতে পাচ্ছেন? I'm good, thank you very much, Don bhai. জি শুনতে পাচ্ছি। জি Ali Bhai, আপনি একটু আপনার এই যে আমি ভালো আছি। আপনার I hope everyone is doing well. Thank you very much for inviting in the show. থ্যাংক ইউ সো মাচ। আলী ভাই, আপনি একটু আপনার হেড স্পেসটা একটু কমিয়ে ফেলেন, মানে অর্থাৎ মনিটরটা একটু নিচের দিকে নামিয়ে ফেলেন, তাহলে আপনার চেহারাটা আমরা একটু প্রপারলি দেখতে পাবো। জি, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে আছে দি লাস্ট বাট নট দ্য লিস্ট, আশিকুর রহমান ভাই। হি ইজ দি ম্যানেজিং ডিরেক্টর অফ মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড। আশিক ভাই, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Don bhai, it's a pleasure to be here. Thank you so much, guys. I mean, it's such an honor to host you guys. এবং you know what I was actually telling to everyone. I was actually telling everyone যে দেখো, আমাদের লাইভ যেগুলো আমরা করছি এটা মিনিংফুল লাইভ হতে হবে। It cannot be just random মানে সেলিব্রিটি আড্ডাস। Even if you see my lives, আপনি আমাদের আজকে মনে হয় 25তম বা 26তম এপিসোড, you see যে আমি এখানে মানে সেলিব্রিটি অ্যাপিয়ারেন্সেস খুবই কম এসেছে, but we were actually talking about different industries like banks, like food industry, fashion industry, retail, music industry, এভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি আমরা টাচ করেছি। আগামীকাল we have a show on the wedding industry, which is at a very high risk right now. এরপরে we are doing photography, digital marketing, সেভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি যে আমরা টাচ করছি, এর মধ্যে একটা অন্যতম পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট। তো আসলে আশিক ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করবো শুরু করতে যে আমাদের ওভারঅল মার্কেট নিয়ে যদি আমাদের একটু ধারণা দিতেন, আমার মতো যারা ক্যাপিটাল মার্কেট মূর্খ ওদের আসলে একটু উপকার হতো যে হাউ ইজ দ্য মার্কেট, হাউ বিগ ইজ দ্য মার্কেট, অ্যাপ্রক্সিমেটলি কত লোক এখানে আছে কাজ করছে, কত লোক এখানে জড়িত, এই মার্কেটে প্রবাবলি অনেকগুলা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস আছে। হ্যাঁ, মানে যেটা আমরা হয়তো বুঝি না, যে ডিটেইলিং গুলা আপনি যতটুকু ভাইয়া আমাদেরকে একটু ধারণা দিতে পারেন, দ্যাট উড বি দ্য ফার্স্ট থিং আই উইল আস্ক ইউ, এন্ড দেন আমি করোনা এবং অন্যান্য ডিটেলসে যাব। বাট ওভারঅল মার্কেটটা নিয়ে আশিক ভাই আমাদেরকে একটু যদি ধারণা দিতেন। ওকে, সো আপাতত আমরা যেটা বলবো যে ফার্স্ট এন্ড ফরমোস্ট যারা ক্যাপিটাল মার্কেটে জড়িত আছে, আনফরচুনেটলি আমাদের স্টক মার্কেট is currently closed because of government prescribed official government holiday. সে কারণে মার্কেট অ্যাকচুয়ালি মার্চের 26 তারিখ থেকে এখনো পর্যন্ত ক্লোজড আছে। আমরা আশা করছি যে যখন সরকারি এই অফিসিয়াল গভর্নমেন্ট হলিডেটা শেষ হয়ে যাবে তখন আবার এই স্টক মার্কেটটা আবার ওপেন হবে। ইন জেনারেল আমরা যদি স্টক মার্কেট নিয়ে কথা বলি, based on last metric, আমাদের stock market is close to about $33 billion in terms of current market capitalization. Market capitalization এর মিনিংটা হলো যে আপনি যতগুলি স্টক মার্কেটে আছে, যতগুলি কোম্পানি লিস্টেড আছে, তাদের ওভারঅল অ্যাগ্রিগেট ভ্যালু যদি আপনি দেখেন, if we were to look into that, আপনি দেখবেন যে আমাদের GDP এর against it, that's a contribution to close to about I believe 12 to 14% এর কাছাকাছি. It is not an insignificant amount. But given this is 2020, we were hoping that the stock market would have a much more bigger, larger impact in the economy. কোনো ভাইয়া এস্টিমেশন ছিল যে এই 2020 এর দিকে বা 2020 এর শেষ নাগাদ এটা কত বড় হতে পারতো বা কতটুকু বাড়তে পারতো? আপনি যদি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী দেখেন, ইট ইজ ডিফিকাল্ট টু সে, বিকজ আমি যে পয়েন্টটাতে আসছিলাম যে ইনফ্যাক্ট আমাদের মার্কেট অ্যাকচুয়ালি একটা বেয়ারিশ ট্রেন্ডে আসা শুরু করেছিল সিন্স লেটস সে
from 2018 onwards. And bearish trend এর অর্থটা হলো যে আপনার মার্কেট প্রাইসিং আস্তে আস্তে পড়ে যাচ্ছিল। সো মার্কেট ক্যাপিটালাইজেশনটা অ্যাকচুয়ালি নির্ভর করে আপনার প্রাইসিং অফ দি আন্ডারলাইনিং স্টকস। সো আমাদের যদি স্টক মার্কেটের প্রাইস যদি ওভারঅল অ্যাগ্রিগেটে যদি সবকিছু পড়া শুরু করে, সো দেয়ার ইজ আ পসিবিলিটি যে আপনার মার্কেট ক্যাপ পড়ার চান্স আছে। বাট অন দি ফ্লিপ সাইড যদি ধরে নেন এর মাঝখানে উই হ্যাভ মেনি আইপিওস কামিং ইন, যেরকম আমাদের কয়েকদিন আগে ওয়ালটন, আপনি যেটা জানবেন যে বাংলাদেশে জি ওয়ালটনের আমরা শুনেছি। জি, so Walton was planning on going public. Unfortunately, coronavirus একটু আজকে ওভারঅল ইন্টারনেটটা আমি স্লো পাচ্ছি। শহীদ ভাইকে দেখা যাচ্ছে আপনার লাইনটা মনে হয় ফাস্ট আছে আমারটার মতো। আশিক ভাই আটকে গেল। কত ক্লায়েন্ট ইনভলভ আছে বা কতটুকু বিনিয়োগকারী ইনভলভ আছে আমাদের স্টক মার্কেটে, আপনি দেখবেন যে আমাদের স্টক মার্কেটে ক্লোজ টু অ্যাবাউট 26 million BO account, 26 lakh BO account আছে। BO account is very similar to a bank account. আপনি যদি হ্যালো, I'm sorry, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপনি আশিক ভাই একটু কথা আটকে আটকে যাচ্ছে, নেটটা মনে হয় একটু স্লো। আমি দেখতে পাচ্ছি যে শহীদ ভাই আসলে একবার আটকাচ্ছে না, উনি স্মুথ আছে, আমারটাও হয়তো স্মুথ আছে। আপনারটা এখন ঠিক আছে আশিক ভাই, আপনি নিজে স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিল এবং আশিক ভাই মনে হয় চলে গেল। ঠিক আছে আশিক ভাই নেটটা ঠিক হতে হতে শহীদ ভাই আমি যদি একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি যদি একটু অ্যাড করেন আশিক ভাই যে লাইনে কথা বলছিল ওইটার সাথে। ওকে, আশিক যে কথাটা বললেন যে একটা আমাদের মার্কেটের একটা সাইজ যদি বললেন যে রাফলি $33 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন আমাদের, তো সেইটা হচ্ছে আসলে দেখতে হয় ইন কম্পারিজন টু দ্য সাইজ অফ জিডিপি। আমাদের দেশের যে জিডিপির সাথে কম্পেয়ার করলে সেটা রাফলি 12-13-14% অফ আওয়ার জিডিপি। আর ইন মোস্ট কান্ট্রিজ ইভেন ইন ইন্ডিয়া ইটস ক্লোজ টু 100% অফ দিয়ার জিডিপি। তো আপনার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের মার্কেটের পোটেনশিয়ালিটিটা কত? আমাদের মার্কেটের সাইজটা বড় হওয়ার পোটেনশিয়ালিটি ডেফিনেটলি আছে। অ্যাজ আই সেড, লাইক আমাদের মার্কেট 12-13% অফ জিডিপি, হোয়ার ইজ মোস্ট আদার মার্কেটস তাদের দেশের জিডিপির 100%, 80%, 90%, এবং অনেক দেশে ডেভেলপ ফাইন্যান্সিয়াল মার্কেটস আরো বেশি। তো আমাদের মার্কেট বড় হওয়ার পোটেনশিয়ালিটি আছে, বাট পোটেনশিয়ালিটির জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে প্রপার একটা মার্কেট, একটা মেকানিজম কাজ করা দরকার। এখানে ইনভেস্টররা যারা একটা বড় একটা ইনভেস্টার্স বেস দরকার, এবং আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে যে গুড কোয়ালিটি কোম্পানিজ দরকার, লিস্টেড কোম্পানি যেগুলো ভালো কোয়ালিটি কোম্পানি, যেগুলোর মার্কেট ভ্যালু, মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা আশিক বললেন অনেক বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন হবে, ওভারঅল মার্কেট সাইজ বাড়বে। তো এখানে দুটো জিনিস দরকার, we need a lot of good investors and we need a lot of good companies. আর ইনভেস্টর সাধারণত যেটা হয় ইন মোস্ট কান্ট্রিজে, ইনভেস্টরদের একটা বড় অংশ হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, লাইক পেনশন ফান্ডস, মিউচুয়াল ফান্ডস। তো আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড, তো আমাদের দেশে এই ফান্ডগুলোর সাইজ রিলেটিভলি ভেরি স্মল, এই কারণে আমাদের ইনভেস্টর বেসটা বেশ ছোট। আর হচ্ছে কোম্পানির ক্ষেত্রে আমাদের আসলে কোম্পানি, অফকোর্স আমাদের অনেক কোম্পানি আছে, কিন্তু স্টক মার্কেটে যে সমস্ত কোম্পানি ক্যাপিটাল রেজ করবেন তাদের যে স্ট্যান্ডার্ড থাকা দরকার ইন টার্মস অফ তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রান্সপারেন্সি, কর্পোরেট গভর্নেন্স, তো সেই দিক থেকে আমাদের দেশে হয়তো খুব বেশি কোম্পানি নাই। ইভেন অলরেডি লিস্টেড যে কোম্পানি যেগুলো আছে আমাদের দেশে প্রায় 350-400 কোম্পানি, সেগুলোরই অনেকগুলো স্ট্যান্ডার্ড আসলে লিস্টিং হওয়ার মতো, মানে লিস্টেড স্পেসে অপারেট করার মতো আসলে ওই ধরনের স্ট্যান্ডার্ড হয় নাই। তো এখন আমাদের দেশের মার্কেট পোটেনশিয়ালিটিটা ওই লেভেলে যেতে হলে আমাদের দুই দিকে আমাদের কাজ করতে হবে। উই নিড ভেরি গুড কোয়ালিটি কোম্পানিজ, ওয়েল গভর্ন কোম্পানিজ, ট্রান্সপারেন্ট কোম্পানিজ, আর এট দ্য সেম টাইম উই নিড আ গুড ইনভেস্টার্স বেস, স্পেশালি একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেস দরকার। আর থার্ড একটা কম্পোনেন্ট যেটা দরকার, ক্যাপিটাল মার্কেট বা যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য রেগুলেটরি এনভায়রনমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আসলে দেখেন, আপনার যদি রুল অফ দ্য গেমস না থাকে, যদি প্রপার আম্পায়ারিং যদি না হয়, প্রপার যদি ম্যাচ রেফারি যদি না থাকে, তাহলে একটা ক্রিকেট ম্যাচ ওখানে প্রফেশনাল কোনো টুর্নামেন্ট হতে পারে না। তো সেই জন্যই
এই জিনিসটা এক্স্যাক্টলি আসলে আমাদের দেশে একটা রেগুলেটরি এনভায়রনমেন্ট, প্রপার একটা রেগুলেটরি এনভায়রনমেন্ট এবং রুল অফ ল অ্যাজ ওয়েল। হ্যাঁ, কারণ অ্যাজ আই সেড, যে কোনো একটা গেমে, ক্রিকেটে দেয়ার ইজ আ মানে ওয়েল এস্টাবলিশ রুল অফ ল, তাই না? জিনিসটা ফুটবলে আছে। তো এখন এখানে ক্যাপিটাল মার্কেটে প্রপার ল বা রুল অফ ল বা প্রপার কমপ্লায়েন্স এন্ড পলিসি না থাকলে এটা ভেঙে পড়বে, এটা সাস্টেনেবল হবে না, একেবারেই হবে না। কোনো গেমই না, কোনো বিজনেসই না, কোনো কিছুই না। রাইট। জি সরি, আপনি কন্টিনিউ করেন, আমি জাস্ট আপনার সাথে এগ্রি করছি। তো এখন এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে প্রপার রুল অফ ল অ্যান্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট, এই তিনটা জিনিসে আমাদের কাজ করতে হবে। এই তিনটা জিনিসে কাজ হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে কি আমাদের প্রোগ্রেস হচ্ছে, বাট আই থিঙ্ক দ্য প্রোগ্রেস হ্যাজ বিন স্লো। আর এখন আজকে আপনি যে একটা সার্কামস্টেন্সেস যে আমরা আজকে আলোচনাটা করতেছি, একটা গ্লোবাল ইকোনমিক একটা একটা এনভায়রনমেন্ট, এটা আমাদের দেশের যে একটা অর্থনৈতিক অবস্থা, আসলে capital market is very much like মানে রিফ্লেকশন অফ দ্য ওভারঅল ইকোনমি। এখন আপনার যদি ডিসকাশনটা হতো বাংলাদেশ এই কোভিড-19 সিচুয়েশনে অর্থনীতির অবস্থা আর কোভিড-19 সিচুয়েশনে ক্যাপিটাল মার্কেটের অবস্থা, discussion would be pretty much the same, because listed companies reflect the economic reality। তাদের একটা লিস্টেড কোম্পানিজ প্রফিটেবিলিটি কি হবে, ইনভেস্টররা সেখান থেকে কি রিটার্ন জেনারেট করবে, সেইটা একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপর একেবারেই তার সাথে সম্পৃক্ত। এখন আমাদের দেশে যেটা হচ্ছে বা সারা দুনিয়াতে যেটা হয়, লিস্টেড কোম্পানিগুলো জেনারেলি দে আর বিগ কোম্পানিজ, তারা হয়তো আপনার এই কোভিড-19 সিচুয়েশন থেকে দে উইল বি ডেফিনেটলি অ্যাফেক্টেড, বাট নট টু দ্য এক্সটেন্ট লাইক স্মল বিজনেসেস, এসএমই, ইনফর্মাল সেক্টরে যারা অপারেট করে তাদের মতো হয়তো অতটা অ্যাফেক্টেড হবে না। বাট এই সিচুয়েশনে এই আপনার লিস্টেড কোম্পানিজ উইল বি অ্যাফেক্টেড, এবং এখানে যারা ইনভেস্টার্স তারাও এফেক্টেড হবে। বাট এখানে আসলে আরো কিছু ডাইনামিক্স আছে, যে ডাইনামিক্স গুলা হবে হয়তো আপনার এখানে এই ইনভেস্টরদেরকে অতটা ইফেক্ট করবে না। আপনি তো দেখে থাকবেন, দেখেন যে গত 1-1.5 মাস ধরে কোভিড-19 সিচুয়েশন থেকে হয়তো আমাদের তেমন কোনো গুড নিউজ নাই। ইনফেকশন রেট বাড়তেছে সারা দুনিয়াতে, ইটস আ ভেরি স্ক্যারি একটা সিচুয়েশন। বাট গত 1 মাসে দেখবেন মোস্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যাকচুয়ালি একটা বুল রান হয়েছে। অর্থাৎ ইনিশিয়াল 1.5-2 মাস আগে যে মার্কেটগুলো আপনার অনেক বেশি কারেকশন হচ্ছিল, সেখান থেকে তারা একটা ইউটার্ন নিচ্ছে। কারণ এর একটা বড় ফান্ডামেন্টাল হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটস। এখন এই যে কোভিড-19 সিচুয়েশনের কারণে সারা পৃথিবীতে যেটা হচ্ছে, ইন্টারেস্ট রেটস হ্যাভ বিন ভেরি লো অল অ্যালং। এখন সারা দুনিয়াতে ইন্টারেস্ট রেট হয়ে যাচ্ছে একদম শূন্যর কাছাকাছি, যেটা আমাদের দেশে হয়তো শূন্যর কাছাকাছি না, কিন্তু আমাদের দেশে একটা বড় জিনিস হচ্ছে যেটা আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু পলিসি রেট চলে আসছে অলরেডি, 75 বেসিস পয়েন্ট পলিসি রেট কাট হচ্ছে। ইন্টারেস্ট রেট যখন কমে আসে, তার সাথে স্টক মার্কেটের পারফরমেন্স একটা ভেরি ডিরেক্ট একটা রিলেশন আছে। কারণটা হচ্ছে যখনই ইন্টারেস্ট রেট কমে আসে, স্টক মার্কেট একটা বড় ধরনের একটা বুস্ট পায়। কারণ ইনভেস্টররা যখন তার টাকা ইনভেস্ট করবে, তখন তারা দে লুক এট অল ডিফারেন্ট অল্টারনেটিভস। ইনভেস্টররা যখন দেখে যে তারা ব্যাংকে টাকা রাখলে দে আর গেটিং জিরো ইন্টারেস্ট রেটস অর ভেরি লো ইন্টারেস্ট রেটস, গভর্নমেন্ট বন্ডের ইল্ডস আর ভেরি লো, বাট হোয়ার ইজ গুড কোম্পানিজ, সেখান থেকে তাদের ডিভিডেন্ড ইল্ড হয়তো আগের চেয়ে একটু কম হবে বা অতটা কমবে না। সেই পার্সপেক্টিভে হয় কি, অনেক টাকা অন্য অ্যাসেট ক্লাস থেকে, ব্যাংক এফডিআর থেকে, গভর্নমেন্ট বন্ড থেকে অনেক টাকা স্টক মার্কেটে ঢোকে। সো দ্যাটস পারহ্যাপস দ্য রিজন গত 1-1.5 মাসে মোস্ট অফ দ্য স্টক মার্কেট একটা বেশ সিগনিফিকেন্ট একটা র্যালি হয়েছে। এখন আমাদের সিচুয়েশন, এখানে আমাদের মার্কেট, আশিক যেটা বললেন, মার্কেট আমাদের এখন বন্ধ। এখন মার্কেট আমাদের কবে খোলা হবে ইটস নট ক্লিয়ার ইয়েট, বাট এখন আমাদের মার্কেটেও এই ফ্যাক্টরগুলো, এই ডাইনামিক্স গুলা, 3-4টা ডাইনামিক্স কাজ করবে। ফার্স্ট ডাইনামিক্স, অ্যাজ আই সেড, যে ইকোনমি at large is affected, so listed companies will be affected. Second dynamics, আপনার listed companies are generally big companies, but they will be affected, but not to the extent rest of the economy. And third dynamics, interest rates coming down all over the world, that is positive for the stock markets, and that's মানে এটা বাংলাদেশকেও একইভাবে ইম্প্যাক্ট করবে। Thank you so much, Rohit bhai. It was very enlightening আপনি যেটা বললেন। আমি একটু আলী ইমাম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আলী ইমাম ভাই,
শহীদ ভাই এবং আশিক ভাই যেটা বললো এটার সাথে যদি আপনি একটু ভ্যালু অ্যাড করতে চান, এবং এর মধ্যে একটা প্রশ্ন বারবার এখানে আসছে যেটা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, যে হোয়াট স্টেপস আর দ্য গভর্নমেন্ট ইজ দ্য গভর্নমেন্ট টেকিং টু ইমপ্রুভ দ্য রেগুলেশনস। আমরা যে রেগুলেটরি যে কথাগুলো বললাম, পলিসিগত অনেকগুলা কথা বললাম, এখানে গভর্নমেন্টের স্টেপস গুলা, ইন্টারভেনশন গুলা বিফোর কোভিড, এবং শহীদ ভাই খুব ইন্টারেস্টিং একটা কথা বললো যে বিফোর কোভিডে যদি ডিসকাশনটা হতো প্রিটি মাচ সেম হতো। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইন্টারেস্টিং যে প্রথম কেউ এই শোতে এরকম একটা কথা বললো, মানে আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং ডাইনামিক্স। তো যাই হোক ভাই, আমি আবারও বলছি আমার নলেজ পার্সোনালি খুবই লিমিটেড, আমার বলতে কোনো লজ্জা নাই, আমি জানি না, বুঝি না এই জিনিসটা। সো প্লিজ আই গিভ ইউ দ্য লিডারশিপ টু টেক দিস ফরওয়ার্ড ভাইয়া, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ডন ভাই। তো শহীদ ভাই আর আমরা যা সোফার ডিসকাস করলাম এর বাইরে যদি বলি, রিসেন্টলি আপনার ধরেন গত 8-10 বছর অনেক ধরনের সংস্কারমূলক অ্যাক্টিভিটিস হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, when it comes to financial market regulation, less is more, এরকম একটা কথা আছে আর কি, যে আপনি ধরেন অনেক বেশি রেগুলেশন মানে যে অনেক ভালো তা কিন্তু না। আমাদের দুইটা একটা রেগুলেশন প্রপারলি যদি প্লেসড হয় তাহলে ইট ক্যান গো এ লং ওয়ে। তো ওইদিকে এবং আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট কিন্তু আলাদা কোনো জুরিসডিকশন না, সোসাইটি বা ইকোনমির অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে এটা ইন্টারকানেক্টেড। যেমন ধরেন শহীদ ভাই যেটা বললেন যে ইন্টারেস্ট রেটস, তো আমাদের দেশের ইন্টারেস্ট রেটস মার্কেট এটা কিন্তু একটু ধরেন আপনার উইয়ার্ড আর কি, আমি আই উড সে দ্যাট টার্ম, বিকজ আপনি যদি দেখেন পৃথিবীতে অন্যান্য সমস্ত দেশে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট সাধারণত সবচেয়ে কম হয় ইন্টারেস্ট রেট, এবং যত বেশি রিস্কি অ্যাসেট তার ইন্টারেস্ট বা তার রেট অফ রিটার্ন ওভাবে প্রপোর্শনালি বাড়ে। বাট বাংলাদেশে আপনার রিস্ক ফ্রি অ্যাসেটের যেই ধরনের ইন্টারেস্ট হ্যালো, যদি বলি যদি টাকা রাখে তাহলে কিন্তু তারা প্রায় 12%-এর মতো রিটার্ন পায়, উইচ ইজ ভেরি হাই কম্পেয়ার টু আদার অ্যাসেট ক্লাসেস। লাইক আপনি যদি 1 বছরের জন্য আপনি ডিপোজিট রাখেন তাহলে হয়তো 6%-7% ডিপোজিট রেট পাবেন এই মুহূর্তে, সেখানে আপনি কিন্তু সঞ্চয়পত্রে প্রায় দ্বিগুণের কাছাকাছি আপনি রিটার্ন পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই লোকজন যেটা করছে, তারা ব্যাংকে টাকা রাখার চেয়ে তারা সঞ্চয়পত্রে টাকা রাখাটাকে বেশি আকর্ষণীয় মনে করছে। এবং যখন এরকম একটা ব্যাপার হয় তখন হয় কি, আপনার ধরেন ক্যাপিটাল অ্যালোকেশনটা প্রপারলি হয় না, মানে পুরো মার্কেট মেকানিজমটাই ঠিকভাবে কাজ করে না। তো ওই রকম একটা ব্যাপার কিন্তু আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে আমরা দেখছি ফর এ ওয়াইল। কারণ এই যে বললাম যে রিস্ক ফ্রি অ্যাসেটই যদি আপনি অনেক হাই রিটার্ন পান তাহলে তো আমি আসলে বেশি রিস্ক নিতে চাইবো না। আমি যদি গাছের নিচে দাঁড়িয়েই ফলটা ছিঁড়ে খেতে পারি, লো হ্যাঙ্গিং ফ্রুটস সো টু স্পিক, তাহলে কিন্তু আমি গাছের মগডালে উঠে কষ্ট করে আর ফলটা পারতে যাব না, আমি রিস্ক নিব না। সো ওই কারণেই ধরেন রিস্কি অ্যাসেটের প্রতি লোকজনের অ্যাট্রাকশনটা অনেক কমে গেছে, এবং সেটার একটা রিফ্লেকশন কিন্তু আমরা আমাদের স্টক মার্কেটে গত 4-5 বছরে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, যে আপনার ধরেন জেনারেল পার্টিসিপেশন ইন ক্যাপিটাল মার্কেট হ্যাজ গন ডাউন। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে খুব জরুরি, সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা, আশিক ভাই শুরুতে অনেক সুন্দর করে বললেন যে আমাদের মার্কেটের কি সাইজ এবং হাউ দ্য মার্কেট ইজ পজিশন কম্পেয়ার টু দ্য হোল ইকোনমি। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, এখানে অ্যাড করতে চাই, যে আমাদের মার্কেটে আপনি যদি, আমাদের স্টক মার্কেট তো আর আলাদা কিছু না, যদি আমি বলি অন্যান্য অ্যাসেট ক্লাসের তুলনায় যদি আমি স্টক মার্কেট দেখতে চাই, আমাদের ধরেন আপনার গভর্নমেন্ট সিকিউরিটিজ মার্কেট, মানে গভর্নমেন্ট সিকিউরিটি সাধারণত একটা হচ্ছে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল মার্কেট, আর একটা হচ্ছে আপনার সঞ্চয়পত্র। এই দুইভাবেই কিন্তু গভর্নমেন্ট আসলে আপনার সরাসরি আপনার জনগণের কাছ থেকে তাদের সেভিংস নেয়, হ্যাঁ, এবং একটা মার্কেট মেকানিজম কাজ করে। সো গভর্নমেন্ট সিকিউরিটিজ মার্কেটের সাইজ কিন্তু প্রায় $50 বিলিয়ন, হ্যাঁ। তারপরে ধরেন আমাদের দেশের ডিপোজিট মার্কেট আপনি যদি দেখেন, ব্যাংকে ডিপোজিট আছে কিন্তু $100 বিলিয়ন উপরে, সেখানে আমাদের পুঁজিবাজার হচ্ছে $33 বিলিয়ন। আশিক ভাই যেটা বললেন সেটা হচ্ছে টোটাল মার্কেটের সাইজ, বাট আমরা যদি ফ্রি ফ্লোট দেখি, ফ্রি ফ্লোট কিন্তু অনেক কম, ইটস লাইক আপনার 40% অফ দ্যাট, 30-40% অফ দ্যাট, তার মানে $15 বিলিয়ন। তো যে ইকোনমির সাইজ ধরেন $300 বিলিয়ন, সেখানে $15 বিলিয়ন মার্কেট, এটা খুবই ছোট। এবং এই মার্কেট হ্যাজ টু গ্রো। আমরা যদি ইকোনমি যদি সামনের দিকে এগিয়ে যায়, যেমন এগিয়ে গেছে গত 10 বছর, সেই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু
এই মার্কেটকে বড় হতেই হবে, এবং এই মার্কেটকে যে মূলধনের যোগান, আমরা ধরেন আপনার বিভিন্ন সময়ে আপনার মূলধনের যোগান তো যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় লাগতে পারে, যেমন ধরেন আপনার নতুন প্রোডাক্ট বা সার্ভিস বা নতুন নতুন কিছু কাজ করতে চাইছে, সেই ধরনের যোগান লাগবে। আবার আজকের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, আজকে এই কোভিড ক্রাইসিসের মধ্যে কিন্তু এক ধরনের মূলধনের ক্রাইসিস আমরা দেখছি। সো সেখানেও কিন্তু একটা প্রশ্ন আসে যে আমি আসলে যেই অ্যাক্টিভিটিস গুলোর কথা বলছি, প্রণোদনা প্রাইজীব বা আমাদের প্রাইভেট সেক্টরে যে কোম্পানিগুলো আছে তাদের থ্রাইভিং এর জন্য কি দরকার, তাদের ক্যাপিটাল নিডটা কোথা থেকে সাপোর্ট আসবে, সেটাও কিন্তু একটা মার্কেট মেকানিজমের মাধ্যমেই হতে পারে। আমি যেটা বলছি যে আমাদের দেশের এখনকার মার্কেটও অনেক ছোট, এবং এখানে ধরেন আপনার একদম বেসিক পলিসি, আমি খুব বেশি ধরেন হাই ফান্ডামেন্টাল বা হাই এন্ডেড কোনো রেগুলেটরি চেঞ্জ ওগুলোর কথা না, জাস্ট একদম বেসিক কিছু জিনিস যদি আমরা ঠিক করতে পারি, তাহলেই কিন্তু আমাদের অনেক কিছু অনেক ইমপ্রুভ করতে পারে। তার মধ্যে একটা এবং অন্যতম হচ্ছে আমার মতে ইন্টারেস্ট রেট। মানে ধরেন আপনার এই যে মনিটারি পলিসি কাজ করতে পারে, এবং ধরুন আপনার হাই রিস্ক অ্যাসেট প্রাইসিং এর মতো একটা ডাইনামিক্স যাতে মার্কেট থাকে। থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো এবং কমেন্টগুলো আমি একটু পড়ার চেষ্টা একটু করছি। তো বেসিক্যালি তাজদিন হাসান, যে আমার পরিচিত বড় ভাই, পরিচিত ভাই এবং আপনাদের যে কোনো একজনের বন্ধু মনে হচ্ছে, তাজদিন হাসান বলেছে, গ্ল্যাড টু সি মাই ফ্রেন্ড আলী ইমাম, হি প্লেজ গিটার ওয়েল অ্যান্ড সিংস অ্যাজ ওয়েল and the right person to discuss on the topic, best wishes. তো আলী ভাই, আপনি গিটারটা এনে একটা গান গেয়ে প্রোগ্রাম শেষ করার বন্দোবস্ত রেডি হন। হ্যাঁ, প্রোগ্রাম কিন্তু আপনি একটা গান গেয়ে শেষ করবেন এবং গিটারও বাজাতে হবে, এটা আমার রিকোয়েস্ট। এটা মানে আমার শেষে, মানে এখন না, শেষে we will end with a beautiful song by you. আরিফিন মিশু বলছে, my question to Mr. শহীদুল ইসলাম ভাইয়া is that, শহীদুল ভাই আপনাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ শহীদুল ইসলাম ভাইয়া, is that how do you see setting the floor price of Dhaka Stock Exchange during market fall? Did that event benefit the investors and the overall market? আমি কি আবার প্রশ্নটা পড়বো? আমি একটু আপনাকে আনমিউট করছি। জি, সো শহীদ ভাই প্রশ্নটা ছিল, how do you see setting the floor price of Dhaka Stock Exchange during during market fall? Did the event benefit the investors and the overall market? না, এখন দেখেন এখানে যখন প্রাইস ফ্লোর সেট করা হলো আমাদের লিস্টেড সিকিউরিটিজ গুলোর, এর পিছনে একটা অবজেক্টিভ ছিল। রেগুলেটরস বা স্টক এক্সচেঞ্জ অথরিটি যারা চাচ্ছিলেন যে এখন মার্কেট একটা প্যানিক সিচুয়েশন, যাতে এই প্যানিক সিচুয়েশন থেকে মার্কেট ড্রাস্টিক্যালি যাতে ড্রপ না করে, এটা ছিল ওনাদের ইন্টেনশন, গুড ইন্টেনশন। বাট দ্য ফ্যাক্ট ইজ আসলে কোনো মার্কেটই, স্পেশালি ক্যাপিটাল মার্কেট, এটা আসলে কোনো প্রাইস ফ্লোর বা প্রাইস সিলিং সেট করে এটাকে প্রপার মার্কেট বলা যায় না। মার্কেটের ফান্ডামেন্টাল আইডিয়াটা হচ্ছে যে মার্কেট মেকানিজমের মাধ্যমে প্রাইস সেট হবে। সো ইনভেস্টার্স উইল ডিসাইড যে একটা সিকিউরিটিজের প্রাইস কি হবে। তো এখানে যখন রেগুলেটররা যখন একটা প্রাইস আমরা যখন এখানে ফ্লোর সেট করে দেওয়া হলো আমাদের দেশে, এটা আমার ধারণা মার্কেট লং টার্ম ডেভেলপমেন্টের জন্য এটা একটা, আই টেক ইট অ্যাজ এ নেগেটিভ। কারণটা হচ্ছে এখান থেকে একটা সিগন্যাল দেওয়া হলো যে মার্কেট ইজ নট ম্যাচিউরড ইনাফ, efficient enough to identify the proper price of a security. তো এখন সেই সিচুয়েশন থেকে এটা মার্কেটের জন্য অন আ নেট বেসিস আই সি অন নেগেটিভ, যদিও ইন্টেনশনটা ছিল একটা পজিটিভ ইন্টেনশন ছিল। তো এখন এখান থেকে আমার ধারণা উত্তরণ দরকার, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আসলে মার্কেটের উপর ছেড়ে দিতে হবে, ফ্লোরটা উঠায় নিতে হবে, যে এখানে যাতে প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। আর একটা জিনিস হচ্ছে কি, ফ্লোর যখন দেওয়া হয় তখন ইনভেস্টরদের একটা ডাউন মার্কেটে এক্সিট থাকে না। আর যে কোনো মার্কেটে যদি এক্সিট যদি না থাকে, আপনি যদি মানুষকে যদি বেরোনোর সুযোগ না দেন, তাহলে কিন্তু মানুষ ঢুকবে না, রাইট, এন্ট্রি করবে না। তো এইটা হচ্ছে একটা বড় সমস্যা। এটা লং রান মার্কেটে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করা উইল বি টাফ। আর আরেকটা কারণে এটা এই জিনিসটা নেগেটিভ, সেটা হচ্ছে যে এখানে অনেক ইনভেস্টার্স আছে, অনেক ফরেন ইনভেস্টার্স আছে, লোকাল অনেক ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড আছে যারা এই মার্কেটে ইনভেস্ট করছে।
তারা করে কি, তারা ইনভেস্টররা যে কোনো মুহূর্তে যদি তাদের ফান্ড থেকে টাকা উইথড্র করতে চায় তাহলে তারা টাকাটা দিতে বাধ্য। কিন্তু যখন প্রাইস ফ্লোর যখন সেট করা হয় তখন এই ইনস্ট্রুমেন্টগুলো, আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টগুলো, এই ফান্ডগুলো বিক্রি করতে হয়তো পারে না, তখন তারা ইনভেস্টরদেরকে টাকা ফেরত দিতে পারে না, হুইচ ইজ ইন এ সেন্স লাইক ডিফল্ট তাদের জন্য। তখন তারা হয় কি, তার মানে দে লুজ কনফিডেন্স ইনভেস্টরদের কাছে, তারা এই কনফিডেন্স লুজ করে যে যে এই সমস্ত ফান্ড ম্যানেজার অন ডিমান্ড তারা টাকা পয়সা ফেরত দিচ্ছে না। তো এটা অ্যাজ এ সেড, এই আপনার ফ্লোর প্রাইস সেট করার পেছনে দেয়ার আর গ্রেট ইন্টেনশনস, বাট আমার ধারণা এর কিছু আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস, নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে, সেগুলো আমার মনে হয় এখন রিকগনাইজ করার সময় আসছে, এবং এগুলো রিকগনাইজ করে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল এই প্রাইস ফ্লোরটাকে উঠায় নেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ শহীদ ভাই। আশিক ভাই, আপনার কাছে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এখানে দুইটা প্রশ্ন আছে আশিক ভাই। ফুয়াদ বলছে, যেখানে পৃথিবীর সব স্টক মার্কেট ওপেন এবং আমাদের ব্যাংক যেহেতু ওপেন ছিল, সেক্ষেত্রে আমাদের মার্কেট বন্ধ রাখার যুক্তি কি ছিল, এবং এই কারণে ফরেন বায়ারদের ক্ষেত্রে কি কি নেগেটিভ ইফেক্ট পড়বে? কোয়েশ্চেন। ওনার আরেকটা প্রশ্ন আছে, আমি দুইটাই আশিক ভাই একবারে আপনাকে দেখাচ্ছি, যে স্ক্রিনে আমি দিয়েছি। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, ফ্লোর প্রাইস ঠিক রেখে মার্কেট বাই ডিমান্ড আনা সম্ভব কিনা, এবং বাই ডিমান্ড আনার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ওনার দুইটা সুন্দর প্রশ্ন, আমি প্রথমটা দিচ্ছি। আপনি কি আশিক ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আমাদের আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ডন ভাই, আই থিঙ্ক কোনো কারণে আমি আপনার কথা ঠিক শুনতে পারিনি, বাট আমি যে প্রশ্নটা, আমার কথা শুনতে পাচ্ছেন না? জি, প্রশ্নটা আমি যেটা করেছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বাট আপনি কি আমাকে পাচ্ছেন না? না, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি এই প্রশ্নটা উত্তর দিয়ে দেন, নো প্রবলেম। আমি বেসিক্যালি আগের যে প্রশ্নটা, যে মানে মার্কেট কেন বন্ধ আছে বা মার্কেট কি কারণে বন্ধ হয়েছে, এখানে কিন্তু একটা কনফিউশন আছে বিনিয়োগকারীদের ব্যাপারে, যে হয়তোবা ঢাকা স্টক এক্সচেঞ্জ নিজেরাই ডিসাইড করেছে যে মার্কেটটা ক্লোজ করার জন্য। সো আমি জাস্ট এটা একটু পয়েন্ট আউট করার জন্য চেষ্টা করছি, যে ফ্লোর প্রাইসের ইমপ্লিমেন্টেশনের অলমোস্ট এক উইক পরে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ ক্লোজ হয়ে গেছে, বাট এটা মেইনলি ক্লোজ হয়ে গেছে বিকজ গভর্নমেন্ট যখন ডিসাইড করেছে যে কোন কোন ইনস্টিটিউশন খোলা থাকবে আর কোন কোন ইনস্টিটিউশন বন্ধ থাকবে, দে ডিসাইডেড যে বিএসইসি, which is part of the government regulatory body, ওটা ক্লোজ থাকবে। এখন যদি আমাদের রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যদি ক্লোজ থাকে, তাহলে দেখবেন যে আপনার অটোমেটিকলি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, all the market intermediaries যারা are under the purview of Dhaka of the BSEC, অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্লোজড হয়ে যাবে। যদি এই কনফিউশনটি কিন্তু বেশ অলমোস্ট 2-1 সপ্তাহ ধরে কিন্তু ছিল, যে ইট ওয়াজ decided by Dhaka Stock Exchange that they will just close on their own. No, it was mainly because the government actually went ahead and the government said that certain institutions of the government will be closed, and if our regulator যদি ক্লোজ থাকে তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি ক্লোজড হয়ে যাই। না, এটা ডেফিনেটলি এটা শো করে যে আনফরচুনেটলি মানে সরকার আমাদের মার্কেটটাকে, অর আমাদের ইনস্টিটিউশন ঢাকা স্টক এক্সচেঞ্জকে, they did not see it as an essential service, because সরকার কিন্তু আপনি দেখবেন যে ব্যাংকিং সেক্টর কিন্তু still open, so they see banking sector as more of an essential service as opposed to the capital market, which is very unfortunate for us because we actually have a lot of contribution. আমি একটা ছোট একটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি, যে দেখেন অনেক অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, we call them people who have very limited investment in the stock market, যাদের ধরে নেন 2-3 লাখ টাকার মতন ইনভেস্টমেন্ট আছে স্টক মার্কেটে। তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ডিফিকাল্ট একটা প্রসপেক্ট, বিকজ ওদের অবশ্যই বোঝা যাবে যে তাদের ডিসপোজেবল ইনকাম হয়তো বা বেশি। সো কোনো কারণে এই যে অলমোস্ট 1 থেকে 1.5 মাসের মতো যে লকডাউন আছে, ওদের হয়তো বা ক্যাশ প্রয়োজন হতে পারে। সো এই কোন সিচুয়েশনে স্টক মার্কেটে যদি ওপেন থাকতো, তাহলে কিন্তু ওরা তাদের এই শেয়ারগুলি বেচে যতটুকু টাকাই পেত, টাকাগুলি নিয়ে কিন্তু তাদের সংসার চালাতে পারত। জীবিকাটা চালাতে। Unfortunately, even though আমরা সবাই বলি যে ক্যাপিটাল মার্কেট ইজ আ ভেরি লিকুইড মার্কেট, স্টক মার্কেট ইজ আ ভেরি লিকুইড মার্কেট, আপনি দুদিনের মাথায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, আনফরচুনেটলি এটা হচ্ছে না। এখন এই ইম্প্যাক্টটা আপনি
is what is happening for আমাদের নিজস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য, because in any sort of economic crisis or a pandemic আপনি যেভাবে বলেন, those who are less fortunate ওরাই সবচেয়ে বেশি স্ট্রাগল করে। Those who are larger companies, যেরকম শাহিদ ভাই বললো, ইভেন আলী ভাই বললো, যে larger companies probably will be able to survive, but আপনি যদি small companies দেখেন, small SMEs দেখেন, তাদের কিন্তু সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট হবে। নট টু মেনশন রিটেল ইনভেস্টর যাদের খুব স্মল ইনভেস্টমেন্ট আছে, তাদের জন্য এটা একটা বিশাল প্রবলেম। অ্যান্ড তাদের কোয়ান্টিটি ইন দ্য স্টক মার্কেট কিন্তু অনেক। আপনি কিন্তু শুরু করেছেন যে অনেক তরুণরা স্টক মার্কেটে ইনভেস্টেড আছে, Absolutely, জি। অবশ্যই তাদের কিন্তু অনেক টাকা এখানে ইনভেস্টেড, আবার তাদের জন্য যতটুকু টাকাটা ইনভেস্টেড ইট ইজ আ লট, তাদের জন্য এটা অনেক টাকা। সো এবং টু ভাইয়া নট হ্যাভ আমি দিস আরেকটা জিনিস শেয়ার ইস্যু করি, ওপেন, আপনি to কি শুনতে not have পাচ্ছেন this এখন issue আমার কথা? open and for them to not have access to their funds, এটা একটা বিশাল প্রবলেম। আরেকটা জিনিস বলেছে যে ফরেন ইনভেস্টরদের জন্য এটা কিরকম ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট। ডেফিনেটলি ফরেন ইনভেস্টরদের জন্য এটা একটা বিশাল একটা ইম্প্যাক্ট। আপনি যদি দেখেন বাংলাদেশ এন্ড কলম্বো স্টক এক্সচেঞ্জ ছাড়া আমাদের ধারণা অনুযায়ী কোনো স্টক এক্সচেঞ্জ কিন্তু ক্লোজ না। ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের সব স্টক এক্সচেঞ্জ কিন্তু ওপেন। আর গুড এক্সাম্পল এই যে আপনার নিউ ইয়র্কে যদি দেখেন, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হিট করোনা ভাইরাস এপিডেমিক এরিয়া ওয়ার্ল্ডে এখন, ওখানে আপনার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এন্ড ন্যাসডাক স্টক এক্সচেঞ্জ বোথ অফ দেম আর কোয়াইট ওপেন, এন্ড ওরা কিন্তু ফুল ট্রেডিং আওয়ার সবকিছু কিন্তু করছে। দ্যাট ইজ নট টু সে যে আমরা করতে পারবো না, অফকোর্স আমরা করতে পারবো, আনফরচুনেটলি দ্য ডিসিশন ওয়াজ টেকেন করা হবে না। সো দিস ক্রিয়েটস আ প্রবলেম ফর ফরেন ইনভেস্টর্স অ্যাজ ওয়েল, বিকজ ফরেন ইনভেস্টররা যখন একটা আমাদের মতন দেশে আমাদেরকে ক্লাসিফাই করা হয় অ্যাজ এ ফ্রন্টিয়ার মার্কেট, ওরা একটা বড় বিশাল একটা রিস্ক নিয়ে কিন্তু আমাদের দেশে ওরা ইনভেস্ট করে। যখন ওরা ইনভেস্ট করে তখন ওরা দেখে যে উই প্রবলি ডোন্ট হ্যাভ দ্য লেভেল অফ কর্পোরেট গাইডেন্স, আশিক ভাই, আপনি কি আমার কথা এখন শুনতে পাচ্ছেন? হিস্ট্রি, এন্ড এই কারণে আপনি দেখবেন যে ইট ইজ দে টেক অ্যান এক্সট্রা রিস্ক। এখন হঠাৎ করে যদি তারা দেখে যে স্টক মার্কেট ইজ ক্লোজ, তখন কিন্তু ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর দেম টু থিঙ্ক যে আমরা ফিউচারে কি আমরা এভাবে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করবো নাকি। আশিক ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি জেনুইনলি আপনার কথা শুনতে পাচ্ছি না, বাট আই হোপ যে আপনি আমার কথাটা শুনতে পেরেছেন। আমি শুনতে পেরেছি। আমি আপনাকে আপনি একটু বের হয়ে যদি আবার ঢুকতেন। আচ্ছা, আমি তাহলে করি, ওনাকে একটু স্টুডিও থেকে বের করি, উনি আবার অটোমেটিক ঢুকবে আর কি। তো আমি আমাদের বাকি দুইজন গেস্টদের সাথে একটু আলাপ করতে যাচ্ছি। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, আপনারা প্রশ্নগুলো নিজেরাও দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশনে। আবার অনেকগুলো প্রশ্ন আমি যে ওয়াচ পার্টিটা অন করেছি আমার প্রোফাইলে ওখানে আসছে, এবং অনেক প্রশ্ন আমার লিঙ্কডইনে আসছে, কারণ আপনারা জানেন যে এটা লিঙ্কডইন এবং ফেসবুকে সাইমালটেনিয়াসলি যাচ্ছিল। তো ঠিক আছে, আমি তাহলে প্রশ্নগুলো একে একে একটু পড়ার চেষ্টা করি। আমি আপনাদের দুজনের মাইকই আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, এখানে এই যে ফার্স্ট যে প্রশ্নটা আছে, as per the directive of BSEC regarding floor price, a stock's price cannot fall below its opening price in that day. So the closing price will show that a positive return on that day no matter what. But the very next trading day, its opening price might fall due to adjustment. How sensible can this directive be? তো এটা কি কেউ আনসার আপনারা দিতে চান, নাকি আমি নেক্সট প্রশ্নে যাব? জি ডন ভাই, আমি যদি একটু বলতে পারি, এখানে ধরেন এইটা তো আসলে খুব ডিফিকাল্ট আমাদের জন্য, যে ধরেন আপনার রেগুলেটরি একটা ডিরেক্টিভের মানে ধরেন আপনার অ্যানালাইসিস করা। বাট জেনারেলি আমরা যদি দেখি যে স্টক মার্কেটে সবচেয়ে বড় ফিল্ডটাই কিন্তু হচ্ছে লিকুইডিটি। আপনি ধরেন প্রাইভেট লিমিটেড কোনো কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করবেন না হয়তো জেনারেল ইনভেস্টর, বাট আপনি একটা লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করছেন, কারণ you can easily get into it and get out of it, right? তো এখনকার যে কোভিড যে ক্রাইসিসটা, আমাদের এই ক্রাইসিসটা যেহেতু আনপ্রেসিডেন্টেড, এটা রেসপন্সটাও হয়েছে খুব আনপ্রেসিডেন্টেড একটা রেসপন্স, যে এই ধরনের ফ্লোর আমার জানা মতে ডিএসসি তে আর কখনো সেট করার কোনো তো এইটা ধরেন মানে ধরেন এইটা আসলে সেন্সিবল না, ইন আ সেন্স যে স্টক মার্কেট তো আসলে ইট হ্যাজ টু বি a live place where prices will be determined through supply and demand dynamically, হ্যাঁ। তো সেটা না হয়ে ধরেন এখন যদি আমি বলে দিই যে এই জিনিসটার দাম 100 টাকার নিচে যেতে পারবে না, it doesn't work that. বাজারে ধরেন আপনি কোনো জিনিসপত্র কেনা বেচা না
টাইম না। আপনি যদি কমোডিটি মার্কেট দেখেন যে এভরিথিং আরেকটা জিনিস ওকে, হচ্ছে আলিফ ভাই আপনার কথা একটু কেটে কেটে আসছে। আপনিও কি আলিফ ভাই কথাটা কেটে কেটে শুনছেন নাকি খালি আমি কেটে কেটে শুনছি? আশিক ভাই, ভাই হ্যাঁ, আমি আর ঠিক একটু মতো কেটে শুনতে যাচ্ছে। পারছি না। আচ্ছা, তাহলে আমি মনে হয় ওনাকে একটু, হ্যাঁ উনি অটোমেটিক নিজেই বের হয়ে গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন, হ্যাঁ আমি একটু এটা ফেসবুক শেষ করে একটু লিঙ্কডইনে ঢুকবো এখন। শরীফুল আজম বলছে, হাউ টু গ্রো কনফিডেন্স অ্যামং ইনভেস্টার্স, উইল মার্জিন ইন্টারেস্ট বি স্টপড ডিউরিং লকডাউন? সংক্ষেপে যদি আমরা একটু, ডন ভাই, খুব সংক্ষেপে। এটার ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি। As many of you may or may not know, আমাদের কোম্পানির যে চেয়ারম্যান এমডি রাকিবুর রহমান, উনি অ্যাকচুয়ালি বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু মার্জিন, যারা স্পেশালি মার্জিন লোন নেওয়া আছে তাদের জন্য একটা প্রণোদনা প্যাকেজের জন্য উনি অ্যাপিল করেছে। এখন অ্যাপিলের কারণটা হলো যে আপনি যারা হয়তো মার্জিন লোনের ব্যাপারে জানেন এবং জানেন না, মার্জিন লোন হলো যে আপনি লোন নিয়ে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটস ধরে নেন, মার্চেন্ট ব্যাংক থেকে, ইভেন ব্রোকারেজ থেকে যারা লিগালি অ্যালাউড টু গিভ আউট লোন, ওদের থেকে লোন নিয়ে আপনি শেয়ার কিনেছেন। সো এখানে কিন্তু আপনার কনস্ট্যান্টলি, নো ম্যাটার হোয়াট, মার্কেট ওপেন থাকুক বা ক্লোজ থাকুক, আপনাকে কিন্তু একটা মার্জিন লোনের ইন্টারেস্ট দিতে হচ্ছে। টিপিক্যাল মার্জিন লোনের ইন্টারেস্ট এখন ইজ বিটুইন 11 to 14%। সো ধরে নেন যদি মার্কেট যদি 2 মাসের মতন যদি বন্ধ থাকে, একটা ক্লায়েন্টকে কিন্তু স্টিল এখনো পর্যন্ত মার্জিনের লোনটা দিতে হবে। সো তার স্টক, আন্ডারলাইনিং যে স্টকগুলি কিনা আছে, এগুলি কোনো কারণে এগুলি ভ্যালু উঠছেও না, নামছেও না, সে বেচতেও পারছে না। বাট আলটিমেটলি এট দি এন্ড অফ দ্য ডে, মার্কেট যখন ওপেন হবে, ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক তাকে কিন্তু বলবে যে ইউ হ্যাভ টু পে মি মাই মান্থলি ইন্টারেস্ট। এটা কিন্তু একটা বিশাল একটা বার্ডেন ইনভেস্টরদের জন্য। অলরেডি কিন্তু কোভিড-19 জন্য আর বিভিন্ন আমাদের ব্যাংকিং সেক্টরের কারণের জন্য কিন্তু আমাদের মার্কেট অলরেডি একটা বিয়ারিশ ট্রেন্ডে চলে গেছে। সো তাদের যে স্টকের ওভারঅল ভ্যালু, যাদের যে পোর্টফোলিও, এটা কিন্তু পড়ে গেছে। বাট আমরা একটা অ্যাপিল করেছি, লেটস সে ফর দ্য গভর্নমেন্ট টু অ্যাট লিস্ট টেক ওভার 5% অফ দিস লোন। সো লেটস সে ওনাদের যদি 10%ও যদি কেউ যদি লোন পেয়ে থাকে, 5% গভর্নমেন্ট থেকে আমরা অ্যাপিল করেছি যে আপনি কোনো এক ওয়েতে যদি সরকার এই লোন বার্ডেনটা নিয়ে নেয়, সো দ্যাট ইভেন দ্য মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার যারা লোনগুলি দিয়েছে, তাদেরও যে লোনগুলি অন্যান্য ইনস্টিটিউশন থেকে নিয়েছে, ওখান থেকে ওভারঅল স্প্রেডটা যদি ইকুয়ালি ভাগ করা যায়, অ্যান্ড বার্ডেন অন অল পার্টিস যদি আস্তে আস্তে কমে আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা প্রশ্ন করেছে রিসালা তুদা, ক্যান দ্য ইনিশিয়েশন অফ শর্ট সেলিং ইন বাংলাদেশের মার্কেট হ্যাভ বেটার রিপ্রেজেন্টেশন অফ ফেয়ার ভ্যালুজ ইন দ্য স্টক প্রাইসেস? Who wants to answer this? Ali bhai? Okay. জি, তো এই শর্ট সেলিং আসলে বাংলাদেশের এই মুহূর্তে দরকার কিনা সেটা তো একটা ডিবেটেবল ব্যাপার, কারণ এটা তো ইউজুয়াল একটা মার্কেট কনটেক্সট আমাদের এই মুহূর্তে নাই। ইটস আ ভেরি আনইউজুয়াল মার্কেট কনটেক্সট, বাট উই থিঙ্ক ফর দ্য লং টার্ম ডেভেলপমেন্ট অফ মার্কেট, এবং আমরা যদি ডেরিভেটিভ প্রোডাক্টস গুলো একটা সময় ইন্ট্রোডিউস করতে চাই, সেটার প্রথম শর্তই হচ্ছে শর্ট সেলিং ইন্ট্রোডিউস করা। এবং আই থিঙ্ক মানে একটা ইনস্টিটিউশনাল রোল প্লেইং এর স্কোপ তৈরি করতে পারে এই শর্ট সেলিং। তো শর্ট সেলিং ইমিডিয়েটলি আমাদের এই মুহূর্তে প্রয়োজন না হলেও এটা ধরেন আপনি মিড টু লং টার্মে এটা দরকার হবে। আমার এখানে আরো প্রশ্ন আছে, সেটা আপনার হেল্প করতে পারবে মার্কেট পার্টিসিপেন্টস। আমি যদি একটু জাস্ট চাইন করে আলী ভাইয়ের সাথে, শর্ট সেলিং কিন্তু অলরেডি একটা রেগুলেশন বিএসইসি কিন্তু অলমোস্ট করে ফেলেছে, হুইচ ইজ আই থিঙ্ক অলমোস্ট 3 বছর আগে পরে রেগুলেশনটা অলমোস্ট ফাইনালাইজড হয়ে গেছে। The reasons short selling has not really been introduced in the stock market for a couple of reasons. One being, short selling এর পলিসির পরপরই কিন্তু আপনি দেখবেন যে 2018 পর থেকে মার্কেট একটা বেয়ারিশ ট্রেন্ডে অলরেডি চলে যাচ্ছে। সো এই টাইমের মধ্যে কিন্তু আপনার শর্ট সেলিং যদি ইন্ট্রোডিউস করেন, মার্কেটের উপরে একটা এডিশনাল একটা প্রেশার আসবে। Even though it may be right to short sell a lot of securities, যাদের হয়তো বা ফেয়ার ভ্যালু যেটা মার্কেটে দেখাচ্ছে is not accurate. সেকেন্ডলি আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ মিলে কিন্তু আমরা সিসিবিএল আমরা ক্রিয়েট করছি,
কাউন্টার পার্টি ক্লিয়ারিং। সো ওইটা একটা আলাদা ইনস্টিটিউশন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, যেখান থেকে কিন্তু আপনার অপশনস মার্কেট, ডেরিভেটিভস এন্ড শর্ট সেলিং কিন্তু আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা হবে। সো হোপফুলি এই ইনস্টিটিউশনটা যখন আপ এন্ড রানিং হবে, উই আর হোপিং উইদিন দ্য নেক্সট ইয়ার অর সো, তখন দেখবেন যে আস্তে আস্তে হয়তো বা একটা মার্কেট একটা স্টেবল একটা ফুটিং এ আসলে হয়তো বা শর্ট সেলিংটা ইন্ট্রোডাকশন হবে, and it may actually help our market to cut down on a lot of speculative trading. থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা প্রশ্ন আছে, মিস্টার ইয়ামিন কাদির আমিন বলছে, আর মার্চেন্ট ব্যাংকস ইন দ্য কান্ট্রি লবিং দ্য গভর্নমেন্ট টু বেটার রেগুলেট দ্য কান্ট্রি? ওকে, আমার মনে হয় এটা আমরা একটু উত্তর দিয়েছি। সালমান খান, আই হোপ এটা আমাদের বলিউডের খান না, এটা অন্য কোনো সালমান খান হবে। স্টক মার্কেট ইজ নট ওপেন বিকজ দ্য অটোমেশন has not been done in the right time, whereas all other markets in the world did. My question is, what exactly the regulatory bodies did all these years? Why they are here? Only to face the press conference? Any comments? নাহলে আমি একটু লিঙ্কডইনে যেতে চাচ্ছিলাম। এটার ব্যাপারে যদি কেউ কিছু না বলে, I think I may be better suited to talk about this. It's actually not true যে আমাদের অটোমেশন নেই। সংক্ষেপে ভাইয়া, জি। আমাদের অ্যাকচুয়ালি অটোমেশন আছে। স্টক মার্কেট কিন্তু আপনার আফটার দ্য 1996 ক্র্যাশের পর থেকে 1998 এর পর থেকে কিন্তু স্টক মার্কেট অটোমেশন হয়ে গেছে। আই থিঙ্ক আপনার ভিউয়ার হয়তো বা ঠিক ভালোভাবে বুঝতে পারেনি যে মানে কেন স্টক মার্কেট এখনো পর্যন্ত ওপেনলি, এন্ড অনেকজন মানে পেপারে হয়তো বা বলেছে যে বিকজ স্টক মার্কেট অটোমেশন করা, ইটস অ্যাকচুয়ালি নট ট্রু। আমাদের অটোমেশন করা আছে, ইটস জাস্ট দ্যাট বিকজ দ্য গভর্নমেন্ট অলরেডি মানে ইন ইটস হেস্ট decided on certain sectors being open versus other sectors, ওই জন্যই আমরা ক্লোজড আছি। আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি কিছু প্রিপারেশন নিয়ে আছে, যদি কোনো কারণে সরকার থেকে যদি আমরা পারমিশন পেই টু ওপেন, even under COVID-19 we will be able to open and operate in a very feasible manner. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করে আমি যদি একটু লিঙ্কডইনে যাচ্ছিলাম। লিঙ্কডইনে এখানে অনেকগুলা প্রশ্ন আছে, এটা লিঙ্কডইনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। কেউ কি কথা বলছে? হ্যালো, আসলে আজকে একটু নেট ওভারঅল সমস্যা দিচ্ছে, আমার আগে লাইভগুলো তো প্রবলেম ছিল, তো এটা হচ্ছে আর কি। এই কারণে আমি একদম আমার রাউটারের ঠিক পাশে বসা, লিটারালি রাউটারের পাশে বসা, এবং আমি দেখেছি যে এটার মাধ্যমে আমি বেস্ট এটা পাই। আলী ভাই প্রবাবলি হ্যাঁ বের হয়ে গেছে। আচ্ছা, সো এনিওয়েজ আমি একটু আমার লিঙ্কডইনে লাইভ ফিডটা দেখি, এটা লিঙ্কডইনে লাইভ চলছে। আলী সাহা বলছে, দিস ইজ সো নাইস টু সি ইউ এগেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, প্রশান্ত পদ্মার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাংলা ট্র্যাক গ্রুপ, ও বলছে, ইজ দেয়ার এনি পসিবিলিটি টু ড্রপ দ্য শেয়ার প্রাইস from recently introduced floor price on the following day of trading after corporate declaration? Okay, Risalat Huda, who works for Light Castle Partners, Risalat Huda bolche, as per the directive of BSEC regarding floor price, a stock's price can't fall below its opening price in that day, so the closing price will show that a positive return on that day no matter what. এটা মনে হয় আমরা ফেসবুকেও পড়েছি এই প্রশ্নটা। Kausar Alam, who is the Chief Financial Officer and Company Secretary at Seven Rings Cement. Seven Rings আমি trainer. তো যাই হোক, উনি বলছে, in the long-term view, trust and confidence is the single most important reason for BD capital markets poor performance for last 20 plus years. Please give your expert recommendation to build trust. Give 3 recommendations only. Okay. তৌফিক আজাদ বলছে, গ্রেট। আচ্ছা, তো এটাই, তো এখানে মধ্যে আই থিঙ্ক কাউসার আলম স্যারের কোয়েশ্চেনটা আমরা নিতে পারি অ্যাবাউট হাউ টু বিল্ড ট্রাস্ট and asking for specifically 3 recommendations, and also I think we have read the other questions so far. Yes, ভাইয়া। So I think শহীদ ভাই আপনি অনেকক্ষণ ধরে কিছু বলছেন না, আপনি যদি একটু শুরু করি, এবং মেবি জি প্লিজ it's your floor. আসল ভাই রাইটলি বলেছেন, আসলে ট্রাস্ট এন্ড কনফিডেন্স ডেফিনেটলি ইজ কি ফর এনি মার্কেট,
এখন আমাদের দেশের মার্কেটের ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স বিল্ড করার জন্য উনি 3 recommendations বা 3 priorities হয়তো উনি জানতে চাচ্ছেন। I think the first recommendation in my view would be আমাদের লিস্টেড কোম্পানিজ গুলোর তাদের ক্রেডিবিলিটি, তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তারা যেটা ইনভেস্টরদেরকে তারা পাবলিশ করেন, আমরা যে সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর বেসিসে আমরা ইনভেস্ট করি, কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো আপনার ক্রেডিবল হতে হবে। সেগুলো হতে হবে আমাদের ওভারঅল অডিট এবং অ্যাকাউন্টিং প্রফেশন স্ট্যান্ডার্ডটাকে আমাদের বাড়াতে হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ক্রেডিবিলিটিটা এনশিওর করতে হবে। তো এইটা আমার ধারণা ফার্স্ট থিং দ্যাট উই নিড টু ডু। আর সেকেন্ড থিং যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমাদের পুঁজিবাজারে অফকোর্স আমাদের যেটা দরকার রুল অফ ল দরকার। আমাদের যেটা আইন যেটা আছে আইনের মানে পুঁজিবাজারের যে সমস্ত আমাদের এক্সিস্টিং রুলস এন্ড রেগুলেশনস আছে, ইনভেস্টার্স যাতে একটা আস্থা পান যে এই রুলস এবং রেগুলেশনস গুলো এগুলো প্রপারলি এগুলো এনফোর্সড হবে। তা না হলে হয় কি, আপনি যখন একটা গিভেন এ সেটস অফ রুলস এন্ড রেগুলেশন আপনি ইনভেস্ট করলেন, এটা যদি এনফোর্স না হয় বা এটা যদি খুব দ্রুত যদি খুব পরিবর্তন হয়, তখন ইনভেস্টরদের কনফিডেন্স এখানে থাকে না। আর থার্ড এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যারা এখানে আছে, ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, মার্চেন্ট ব্যাংকস, ব্রোকারেজ, এনাদের আমাদের সবার একটা প্রফেশনালিজম, একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড আমাদের এটা বাড়তে হবে। এটা না বাড়লে আসলে সাধারণ ইনভেস্টরদের কনফিডেন্স আসবে না। কারণ দেখেন, অনেক ইনভেস্টরই মার্কেটে ইনভেস্ট করে, তারা ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার যারা আছে তাদের পরামর্শ নেয়, অনেকে ব্রোকারেজ হাউজে তারা তাদের পরামর্শ নেয়, অনেকে তাদের টাকা পয়সা আমাদেরকে প্রফেশনাল ফান্ড ম্যানেজারদেরকে দেয়, মানে মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করে। এখন আমরা যদি এই ইন্টারমিডিয়ারিজরা আমরা যদি আমাদের নিজেদের প্রফেশনালিজম, নিজেদের ক্রেডিবিলিটি এগুলো দিয়ে যদি আমরা কনফিডেন্স আনতে না পারি, তাহলে মার্কেটের উপর কনফিডেন্স আসবে না। তো তিনটা জিনিস আমার ধারণা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। ফার্স্ট থিং অফকোর্স অ্যাজ আই সেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ক্রেডিবিলিটি, সেকেন্ড থিং হচ্ছে আমাদের রুল অফ ল অফ দ্য ক্যাপিটাল মার্কেট, এন্ড থার্ড প্রফেশনালিজম অফ ইন্টারমিডিয়ারিজ। আই এম শিওর এখানে হয়তো আলিমাম বা আশেক দে ক্যান কাম আপ উইথ মেনি আদার রিকমেন্ডেশন। Ashik bhai, do you want to add something? আমি ওনার সাথে প্রতিটা পয়েন্টের সাথে আমি 100% একমত। If I were to add something on my own, and I think we all agree with this, there's a continuity of policy is extremely crucial for investment. And continuity of policy or যেটা বলা যাবে যে আপনি প্রতি বছরের যদি পলিসি চেঞ্জ হয়, এটা কিন্তু ইনভেস্টমেন্ট একটা এনভায়রনমেন্টের জন্য কিন্তু খুবই ডেট্রিমেন্ট। ধরে নেন আমরা যদি আমাদের আইপিওর জন্য যদি দেখি, আমাদের প্রতি বছরই কিন্তু আইপিও রুল কোনো না কোনো ওয়েতে টুইকিং করা হচ্ছে, এন্ড এই টুইকিং এর জন্য কিন্তু আপনি দেখবেন যে অনেক কোম্পানিরা কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে আসতে পারছে না বা আসতে চাচ্ছে না। A company like Walton, I remember going to their roadshow almost 2.5 years ago, or I believe 2 years ago. It took them such a long time just to go public, and এখন যে কারণে ওরা they're not listed is simply because of COVID-19. এখন ওটা তো there's not much we can do, but they came to the process 2 years later for a company like Walton. So প্রতিবার যখন আপনার পলিসি কিছু না কিছু ভাবে মানে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, ইট ক্রিয়েটস এ হিউজ প্রবলেম। বিকজ আমরা যখন ইনভেস্টমেন্ট করি বেসড অন থিঙ্কিং যে ওকে নেক্সট 3 থেকে 5 বছরের জন্য দিস ইজ হাউ ইট উইল বি ফর দ্য নেক্সট 3 to 5 years পলিসি। সো যখন ওটা দেখা যাচ্ছে যে প্রতি বছরে আপনার কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে বা একটা সিচুয়েশন আসছে, সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য আপনি একটা প্যাচ আপ একটা পলিসি করে দিয়েছেন, that creates a huge problem. I'm sure এটা শুধু just ইনভেস্টমেন্টের জন্য না, আপনি যে কোনো বিজনেসের জন্য একটা consistent policy making যদি না থাকে, it is extremely difficult. Second of all, I would say যে when you're talking about confidence, আমি একটা উদাহরণ দিচ্ছি যে দেখেন এই COVID-19 has shown us exactly how the whole world can stop when we've never thought such a situation could be possible. The biggest, most efficient markets, New York Stock Exchange, Nasdaq Stock Exchange, ওরা by March 25th of this year, they lost close to almost 40% of their market capitalization. আজকে পর্যন্ত they have recovered close to over 20%.
সো এই রিকভারিটা কেন হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু আমেরিকা অ্যাজ আ হোল নেশন অনেকটুকু লকডাউনে আছে। সো ওয়াই হ্যাজ দ্যাট গন? এটা সিম্পলি বিকজ ওখানকার সরকার, the administration, their Fed, which is basically their central bank, they have gone together to make sure that they include policies that will ensure that the stock market survives. And এটা ওরা ওপেনলি বলবে না যে স্টক মার্কেট সার্ভাইভস, বাট স্টক মার্কেটের মধ্যে আপনার পেনশন ফান্ড ইনভলভড, আপনার 401k, ওই 401k is basically what ওদের ওখানে পেনশন ফান্ড, the amount of mutual funds are involved, the amount of investment involved, it is in the government's best interest to also make sure that the stock market is functioning well, just like the banking sector and every other industry is doing well. Unfortunately, I would say we never found that sort of urgency in our government working on the stock market. That is not to say that they haven't tried. Of course they have, but urgency is extremely crucial. And the stock market খুবই লিকুইড। আপনি যে কোনো পলিসি যখন ইনঅ্যাক্ট করবেন সবচেয়ে আগে কিন্তু এটা স্টক মার্কেটে এফেক্ট হয়, এন্ড দেন এটা দেখবেন আপনার অন্যান্য ব্যাংকিং সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এফেক্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? তো এখানে প্রবাবলি আই থিঙ্ক লাস্ট একটা প্রশ্ন পড়া যেতে পারে। When derivatives, open swap, etc. will be considered to float in stock market, why more multinational companies are not investing in stock market? এটা একটা। এখান থেকে আরিফিন মিশু আমার পার্সোনাল প্রোফাইল থেকে যে আমি ওয়াচ পার্টিটা অন করেছি ওখানে লিখেছে how the venture capitals and startup ecosystem in Bangladesh are going to be impacted after COVID crisis. এবং ফুয়াদ এনায়েত বলছে আমার প্রশ্নগুলোর স্পেসিফিক উত্তর পাইনি। সাগর বলছে আরো স্পেসিফিক উত্তর পাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। সো ইউ গাইস ক্যান ওপেন আপ আ প্রাইভেট চ্যাট অ্যান্ড ফাইট উইথ ইচ আদার। আমি আসলে বলতে চাই আশিক ভাই এবং শহীদ ভাই এবং আলী ভাই চলে গেছে, বলছে যে নেটে বারবার প্রবলেম হচ্ছে। আমি ওনাকে রিকোয়েস্ট করছি না আপনি আসেন, ভিডিও অফ করে রাখেন, তাহলে আপনার ডেটা কনজাম্পশন কম হবে, আপনি অডিওতে ফুললি ভালো থাকতে পারবেন। এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা, বিকজ আমি চাচ্ছিলাম ভাইয়াদের একটা গান গাওয়াবো, বাট উনি এখন ভেঙে গেছে, দেখি কি করা যায়। তো আমি আসলে আপনাদের ওই যে আসছে, হ্যাঁ চলে এসেছে, আমি আপনাদেরকে এখন শহীদ ভাই, আশিক ভাই এবং আলী ইমাম ভাই আপনাদেরকে আমি একটু ওপেন মাইক দিচ্ছি, অর্থাৎ আমি কোনো প্রশ্ন করব না এবং এখানকারও কোনো প্রশ্ন করব না। খুব অল্প কথায় সহজভাবে যদি আমাদেরকে কয়েকটা বুলেট পয়েন্ট বলতেন, থাকে না যে আমার মনের কথা, তো আপনার মনের কথাগুলো আমাদের এই যে যত তরুণ সমাজ এবং আজকে যত মানুষ এই যে লাইভ এই মুহূর্তে দেখছে এবং পরবর্তীতে ভিডিওটা এটা কনস্ট্যান্টলি দেখতে থাকবে, রাইট? তো সবার জন্য তো থাকে না যে আমার কিছু মনের কথা আমি বলতে চাই টু দ্য পিপল who are my clients, who are my competitors, who are part of the economy, who is here. তো এই ধরনের মনের কথাটা আমি একটু শুনতে চাচ্ছিলাম। তো আমি শহীদ ভাই থেকে শুরু করি, আশিক ভাই দেন এবং আলী ইমাম ভাইকে দিয়ে শেষ করবো। এবং আলী ইমাম ভাই আপনি প্লিজ আপনার গিটারটা এখনই নিয়ে আসেন, বিকজ আমরা কিন্তু শেষ করবো একটা গান দিয়ে। হ্যাঁ, এখন কোনো এরকম মানে এটা কোনো ওয়ে আউট নাই, আপনার একটা গান গাইতে হবে, কারণ আপনার বন্ধু তাজদিন ভাই বলেছে আপনি খুব ভালো গান গিটার বাজান। So we will end with a song from you, মানে আপনার open mic, and then followed by a song with you. So yeah, off to শহীদ ভাই। তাহলে কি আমাকে বলতে হবে আমার মনের কথা কি, রাইট? আমাদের মার্কেটের জন্য কি হওয়া দরকার, কি করা উচিত, এটা তো বিষয়টা। ঠিক ওরকম না ভাই, মানে ওপেন মাইক, মানে আমি কোনো স্পেসিফিক প্রশ্ন করছি না, আপনি যা ইচ্ছা বলতে পারেন। এখন জি শিওর, আমাদের এখানে ডিসকাশন হচ্ছিল, অনেকে কোশ্চেন করলেন যে আমাদের মার্কেটে শর্ট সেলিং বা ডেরিভেটিভস কখন হবে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আসলে হয় কি, একটা দেশের ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টের দেয়ার আর স্টেজেস। আমাদের দেশের ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টের জন্য কিছু ফান্ডামেন্টাল, কিছু বেসিক কাজকর্ম আমাদের করতে হবে, যেগুলো অনেকটাই এখনো বাকি। প্রথম কথা হচ্ছে যে মার্কেটগুলো আমাদের অলরেডি আছে, লাইক আপনার গভর্নমেন্ট বন্ড মার্কেট বলেন। আলিমাম একটা ভালো পয়েন্ট ধরছেন, যেখানে দেখেন যে আমাদের সেভিং সার্টিফিকেটের রেটস অফ মার্কেট রেট, অর্থাৎ কোনো এখানে মার্কেট ইন্টারেস্ট রেটস এখানে অনেক কম, এখানে গভর্নমেন্ট 11-12% সেভিং সার্টিফিকেট বড় করা হচ্ছে। তো এগুলো হওয়া যাবে না। আসলে আমাদের যে এক্সিস্টিং মার্কেট যেটা আছে, ইন্টারেস্ট রেট মার্কেট, দ্যাট মার্কেট হ্যাজ টু অপারেট, অর্থাৎ অল দ্য প্লেয়ার্স অফ দ্য মার্কেট, এটা গভর্নমেন্ট অ্যাজ এ বড়োয়ার হোক, এখানে তারা সবাইকে এখানে মার্কেট ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর বেসিসে তাদের ডিসিশন নিতে হবে। ইটস নট যে
মানে একটা ডিসিশন তারা নিলেন যে না আমরা গভর্নমেন্ট 11% আমরা বড় করব হোয়াট এভার দ্য সার্কামস্টেন্সেস, এইটা হলে কখনো ক্যাপিটাল মার্কেট হবে না। এখানে একটা মাত্র ইন্টারেস্ট রেট যেটা হবে পলিসি রেট গভর্নমেন্টের, যেটা সেন্ট্রাল ব্যাংকের একটা পলিসি রেট তারা সেট করবেন। অল আদার ইন্টারেস্ট রেটস ইন দ্য ইকোনমি ইনক্লুডিং দ্য রেটস লাইক আপনার গভর্নমেন্ট বন্ড রেট বলেন, গভর্নমেন্ট হোয়াট এভার দ্য রেট, ব্যাংকের ডিপোজিট রেট বলেন, ব্যাংকের লেন্ডিং রেট বলেন। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে কি আমাদের দেশে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমাদের পলিসি মেকাররা জিনিস সেট করে দিতে চান। তারা চান যে ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি হওয়া যাবে না, তারপরে শেয়ারের দামের চেয়ে কমা যাবে না। আসলে এগুলো দিয়ে ক্যাপিটাল মার্কেট হয় কি উইথ দে হ্যাভ অল দ্য গুড ইন্টেনশন, এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। তারা চাচ্ছেন যে এখানে বড় ধরনের যাতে মার্কেট একটা ইমিডিয়েট যাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট না হয়, যাতে এখানে কোম্পানিগুলো কম ইন্টারেস্ট রেটে যারা তারা বড় করতে পারেন, দে হ্যাভ অল দ্য গুড ইন্টেনশনস। কিন্তু হয় কি এগুলোর কিছু আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস আছে, সেই কনসিকুয়েন্সেস গুলো অনেক সিভিয়ার। এগুলো আসলে আমাদের বুঝতে হবে। আমাদের শুধুমাত্র একটা সাইড দেখলে হবে না, তো যারা পলিসি সেট করেন দে হ্যাভ টু লুক এট থিংস ইন টোটালিটি। তখন আমাদের মানে দ্য বেস্ট থিং উড বি লাইক মোস্ট আদার কান্ট্রি যেটা করে, পৃথিবীর অলমোস্ট সব দেশই যে কাজটা করে, যাদের দেশে ক্যাপিটাল মার্কেট আছে, মার্কেটগুলোকে মার্কেটের মতো করে অপারেট করতে দিতে হবে। সেটা ব্যাংক ইন্টারেস্ট রেটই হোক, সেটা শেয়ারের দামই হোক, সেটা গভর্নমেন্টের বরোয়িং রেট হোক, এভরিথিং হ্যাজ টু বি ড্রিভেন বাই দ্য মার্কেট ফোর্সেস। এটা হচ্ছে আমার বিনীত অনুরোধ আমাদের পলিসি মেকার, আমাদের গভর্নমেন্টের যারা আছেন তারা যাতে এই জিনিসগুলো চিন্তা করেন, এটা আমার। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে অনেক ধরনের এক্সপেকটেশন আছে। আমার ধরনের এক্সপেকটেশন গুলো প্র্যাকটিক্যাল না। আমরা যারা ডেরিভেটিভস চাচ্ছি ও নো ওয়ে, কারণ আমাদের দেশে দেখেন এখানে এই মার্কেটেই আমরা করতেছি কি আমরা প্রাইস ফ্লোর সেট করে দিচ্ছি, কিভাবে ডেরিভেটিভস হবে না। আর আলী ইমাম যেটা বললেন যে শর্ট সেলিং, অফকোর্স শর্ট সেলিং আগে হতে হবে। সো আমাদের ফার্স্ট থিং উড বি মার্কেট অ্যাজ আমাদের এখন যে মার্কেটগুলো আছে সেগুলোকে প্রপারলি অপারেট করতে দিতে হবে মার্কেট ফোর্সের বেসিসে, ডিমান্ড সাপ্লাই বেসিসে। দেন আমাদের শর্ট সেলিং ইন্ট্রোডিউস করতে হবে, দেন ডেরিভেটিভ। আর ডেরিভেটিভস আসার আগে আর একটা জিনিস আমাদের দেশে দরকার, একটা ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা বড় অংশ আমাদের দেশে হয়নি ঠিক মতো, সেটা হচ্ছে কর্পোরেট বন্ড মার্কেট। এই কর্পোরেট বন্ড মার্কেটটা আমাদের হতেই হবে। সারা পৃথিবীতে ফাইন্যান্সিং এর একটা বড় অংশ আসে হচ্ছে লিস্টেড কর্পোরেট বন্ড মার্কেট থেকে, যেটা আমাদের দেশে অলমোস্ট নন এক্সিস্টেন্ট। অনেক দেশে কর্পোরেট বন্ড মার্কেট ইজ অ্যাজ বিগ অ্যাজ লিস্টেড স্টক মার্কেট, ইন সাম কান্ট্রিজ ইটস ইভেন বিগার, আর আমাদের দেশে এটা নাই। তো এইটা নিয়ে একটা ফোকাস হওয়া দরকার। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, কিন্তু আমাদের এই কোভিড-19 এই সিচুয়েশনের কারণে হয়তো অনেক বেশি আমরা ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম। বাট আমাদের অনেকগুলো জিনিস হয়ে গেছে গত কয়েক মাসে, কিছু পলিসি কিছু জিনিস হয়ে গেছে যেগুলো ডেফিনেটলি আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে অ্যাজ ফার অ্যাজ মার্কেট ডেভেলপমেন্ট ইজ কনসার্ন। ইন্টারেস্ট রেট ক্যাপ একটা জিনিস বলেন, তারপরে একটা জিনিস হচ্ছে এখানে স্টক মার্কেটের প্রাইস ফ্লোর বলেন, এবং আর একটা জিনিস যেটা অনেকদিন ধরে আমরা বলে আসতেছি, আলী ইমাম খুব ভালো করে প্রথম থেকে জিনিসটা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে আমাদের সেভিং সার্টিফিকেটস যে রেটটা, এই রেটটা ভাই অফ দ্য মার্কেট। আপনি যদি 11%, 11.5% রেটে গভর্নমেন্ট যদি মানুষের কাছ থেকে আনলিমিটেড টাকা নেয়, তাহলে এখানে বাকি ফাইন্যান্সিয়াল মার্কেট এখানে ডেভেলপমেন্ট হবে না। এখানে গভর্নমেন্টের লজিকটা হচ্ছে যে তারা মনে করতেছেন যে এর মাধ্যমে মিডল ক্লাস কিছু লোকজন যারা এই ইন্টারেস্ট আর্নিং এর উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে একটা সাপোর্ট দেওয়া। কিন্তু তাদেরকে সাপোর্ট দিলে হয় কি অনেকগুলো আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস আছে। গভর্নমেন্টের ইন্টারেস্ট এক্সপেন্স, ফিসক্যাল এক্সপেন্সেস অনেক বেড়ে যাচ্ছে, যেটা সাস্টেনেবল না। ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে, এগুলো কিন্তু গভর্নমেন্টকে দেখতে হবে। তো সুতরাং তাদেরকে ইন টোটালিটি জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, রেগুলেটরদেরকে এই জিনিসগুলো ইন টোটালিটি দেখতে হবে, এবং আমাদেরকে ফার্স্ট আমাদের এক্সিস্টিং মার্কেট যেটা আছে এই মার্কেটগুলোকে অপারেট করতে দিতে হবে। এই মার্কেটগুলো যদি আমরা অপারেট করতে না দেই, তাহলে আসলে আমাদের এই ডিসকাশন পুঁজিবাজার এগুলো রেলেভেন্স থাকে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শহীদ ভাই, থ্যাংক ইউ। মানে আসলে আপনার ওয়েলথ অফ নলেজ নিয়ে ইটস আনপ্যারালেলড। এবং একটু আগে একটা খুব সুন্দর কমেন্ট এসেছে, আপনি দেখেন কমেন্টটা কি। Thought it was a fantastic show watching from Canada. The experts brought on here are on the same level as those that are seen on Bloomberg or CNBC. Sincere request to perhaps increase frequency of shows to educate retail investors on best practices. Thank you, Yaman Kadir Amin. Yaman Kadir Amin. Thank you, Bhaiya. It means a lot. It was great to discuss some issues with the investment industry leaders of Bangladesh, especially from a young professional like myself.
থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে বলতে চাই যে দ্য শো ইজ এভরি ডে on a different topic every day at 10 p.m. এবং এটা বাংলাদেশের প্রথম এটা আমি চালু করেছি মানে ইন টার্মস অফ শো, এবং আজকে মনে হয় 26তম এপিসোড মনে হয়ে গেল। সো কালকে ইটস অন আ ডিফারেন্ট টপিক, পরশু মানে প্রতিদিন ইটস অন আ ডিফারেন্ট টপিক। আই থিঙ্ক ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট নিয়ে আমরা হয়তো নেক্সট 1-2 সপ্তাহ পর রোলে গিয়ে আবার আরেকটা এপিসোড করতে পারি, মেবি উইথ দ্য সেম গাইজ। নাও দ্যাট দে হ্যাভ গেইন সাম এক্সপিরিয়েন্স, নাও দে নো হোয়াটস গোয়িং অন এবং লাইফটাও কিভাবে হয়, মেবি আফটার 2 উইকস লেটস সি হাউ দ্য মার্কেট গোজ। আমরা হয়তো আবারও একই ভাইয়াদেরকে নিয়ে পার্ট 2 একটা রাউন্ড 2 করতে পারি উইথ লেটেস্ট ডেভেলপমেন্ট। আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড আইডিয়া ফর অল অফ আস। এই কারণে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আশিক ভাই, অফ টু ইউ। থ্যাংক ইউ। সো বেসিক্যালি শাহিদ ভাই যেসব জিনিসগুলি কভার করেছে এগুলি অনেকগুলি কিন্তু আমি নিজেও ইন ফুল এগ্রিমেন্ট, বিকজ দিজ আর সাম অফ দ্য বেসিক থিংস যেগুলো আমাদের স্টক মার্কেটের জন্য নেসেসারি। আমি জাস্ট বিনিয়োগকারীদের জন্য কয়েকটা জিনিস বলতে চাচ্ছি, বিকজ আই অ্যাকচুয়ালি ডিল উইথ বিনিয়োগকারী অন আ ডে টু ডে বেসিস, বিকজ আই রান আ ব্রোকারেজ। আমাদের ব্রোকারেজ ফার্স্ট টাইম টু রিয়েলি ইনভেস্ট ইন স্টক মার্কেট, ইদার আপনি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যাবেন, নাহলে নিজে হয়তো বা ফান্ড ম্যানেজমেন্ট করবেন আপনি একটা ব্রোকারেজ কোম্পানির সাথে। সো আওয়ার কোম্পানি মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড ইজ দ্যাটস হোয়াট উই ডু। সো বিনিয়োগকারীদের জন্য যেটা আমি বলতে চাচ্ছি যে যদি এখন যে কোভিড-19 যে সিচুয়েশন হচ্ছে, অবশ্যই আমরা একটু বিশাল একটা আতঙ্কের মধ্যে আছি যে মার্কেট যখন ওপেন হবে বা ইভেন 6 মাস অথবা 1 বছর ডাউন দ্য রোড যে প্রোটেকশন হ্যাম্পার, যে প্রফিটেবিলিটি হ্যাম্পারিং হবে, যে ক্যাশ ফ্লো সিচুয়েশন, যে প্রবলেমে অনেক লিস্টেড কোম্পানি পড়বে, এটাতে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পাই? আমি যেটা বলবো যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টক মার্কেট, you really have to follow stock market from other countries, such as let's say আপনি যদি ইন্ডিয়া দেখেন, such as আপনি যদি আমেরিকা দেখেন। The argument can be made যে না আমাদের তো ওদের মতো এত ডাইভার্সিফাইড প্রোডাক্ট নেই, আমাদের এরকম রিস্ক ম্যানেজমেন্ট নেই, অনেক কিছু ওই লেভেলে ইনভেস্টমেন্ট নেই। ইটস ট্রু, ইটস নট দেয়ার, বাট আন্ডারস্ট্যান্ড যদি আমাদের কারেন্ট সরকার যদি ইন্টারেস্ট রেট থেকে যেভাবে ওরা আর্টিফিশিয়ালি ডিপ্রেস করে রাখার প্ল্যান করছে, 6% সেভিংস, 9% বরোয়িং, এটা যদি ফুলি সাকসেসফুল হয় অ্যান্ড আর কিছু যদি পলিসি ইমপ্লিমেন্ট করতে হয়, যেরকম 12,000 কোটি টাকা যেটা বিভিন্ন ব্যাংকদেরকে আপনার পারমিশন দিয়েছিল ইন আই বিলিভ ফেব্রুয়ারি অফ দিস ইয়ার ইনভেস্টমেন্ট করার জন্য, এই ইনভেস্টমেন্ট যদি আপনার চলে আসে স্টক মার্কেটের মধ্যে, low interest rate environment is always good for the stock market. So hopefully we are hoping, and because there is a floor price which we don't fully agree with, but also at the same time retail investor they can protect করার জন্য এই প্রাইসটা দেওয়া আছে, if that floor price stays and if নতুন ইনভেস্টমেন্ট যদি ম্যাসিভ ভাবে আসে and if people see যে আমি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে 6% এর একটা ইন্টারেস্ট আমি গেইন করবো at the end of the year, whereas আমার ইনফ্লেশনে আমার 6.5%-এর উপর কেটে যাবে, so I'm actually practically losing money ব্যাংকে টাকা রেখে, so I may end up taking the risk and investing in the stock market. And there is certain proof to this because in 2016 to 17 আমাদের স্টক মার্কেট যদি দেখবেন, আমাদের স্টক মার্কেট by the end of 2017 from 16 1200 পয়েন্টের মতন aggregately increase হয়েছে, because 2016 to 17 এর especially to the year of 2017 এর excess liquidity জন্য আমাদের ওভারঅল ইন্টারেস্ট রেট ফর ব্যাংক সেভিংস কিন্তু অ্যাকচুয়ালি কমছে। সো ইন্টারেস্ট রেট যখন কম থাকবে আপনার কিন্তু স্টক মার্কেট বাড়ার একটা বিশাল একটা চান্স আছে। আপনি যদি আমেরিকাতে দেখবেন, যখনই stock market fell by close to 40% within a span of just a few days, their central bank, the Fed, the government came up with massive stimulus, monetary and fiscal policies, especially the monetary policy. And ওরা কিন্তু তাদের interest rate practically zero তে নিয়ে এসেছে। Can you imagine? Zero interest rate. Well, I mean, negative interest rate has been going out in Europe and in Japan for quite some time. ওটা করাতে কিন্তু দেখবেন যে আপনার stock market কিন্তু another 20% rally করে ফেলেছে within 2 weeks. So আমাদের দেশে I think post-COVID there is a possibility if these policies are fully strongly implemented. Second জিনিস, the bond market, and I would like to mention I am actually part of the committee from the Dhaka Stock Exchange that is currently working on the bond market. অনেক দেশে আপনি দেখবেন যে the bond market, যে corporate bond market is much larger than the stock market or the equity stock market. And এই bond marketটা আমাদের দেশের জন্য খুবই crucial because আমাদের ইনভেস্টররা may not be fully educated about taking the risk in investing in the stock market in equities, মানে বিভিন্ন কোম্পানিতে, বাট আপনি যখন বন্ড কিনবেন
you are practically assured a certain amount of interest payment. It's very similar to savings rate. With savings certificate issue হলো যে আমাদের government is taking a huge burden on the savings, and for a government I don't think that's the right thing to do. Corporate organizations should be able to float their bonds, and মানুষজন বিনিয়োগকারী, they should have the option of investing both in stocks and in the bond market, so that যখন risk বেড়ে যাবে in the whole environment, ওরা bond কিনবে যখন দেখবে যে না return on equity is much higher, then they will start buying equities. So that is crucial. And arekta jinish I want to say, a lot of people laugh when they hear this, but Warren Buffett has a saying that you should be greedy when others are fearful, and you should be fearful when others are greedy. The basic essence of this এই কথাটা, ইনফ্যাক্ট আমরা আমাদের ওয়েবসাইটেও কিন্তু ও এই বলছে, জিনিসটাই বার হয়। ও বলে যে তাই না, যে every disaster is an opportunity in disguise. আপনার কথাটা আবার বন্ধ হয়ে গেছে, I really can't hear anything, but I will just finish off by saying যে বেসিক জিনিসটা কি, যে যখন মানুষজন ভয় থাকে, দ্যাট ইজ দ্য টাইম যে আপনাকে তখন সাহস জোগাড় করে আপনাকে মানে বিনিয়োগের ক্ষেত্রেও যদি দেখেন, মানে তখনই বিনিয়োগটা শুরু করতে হবে। Currently, historically, Dhaka Stock Exchange's overall pricing is actually at a very low price. কারোর যদি ডিসপোজেবল ইনকাম থাকে, কারোর যদি আউটলুক থাকে যে আমি নেক্সট 5 বছরের জন্য আমি কি বিনিয়োগ করলে আমি কিরকম রিটার্ন আমি খুঁজতে পারি, I can assure you this is a very good time to invest in that sense. But of course, you need to come out with some ideas যে আপনি কোন সেক্টরে ইনভেস্ট করবেন, কি করবেন, and stock market is always a risky endeavor. But ওই জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মস আছে, যেরকম আমাদের আলী ভাই, শাহিদ ভাই, ওনারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আছে, or you can talk to brokers like us who deal with clients and the stock market on a day-to-day basis. So I think overall, what I always believe যে pessimistic হয়ে কোনো কিছু লাভ হয় না, optimism is really the right way to go. And for a country like Bangladesh, which has been growing for the last 10 years, inshallah, I hope যে post-COVID, especially বাংলাদেশের সরকার যে বড় বড় বিষয় প্রণোদনা দিয়েছে, effective implementation যদি হয়ে থাকে, আমরা ইনশাআল্লাহ we should be seeing a more vibrant stock market going forward. Thank you so much, Ashik bhai. And last but not the least, let's go to Ali Imam bhai. Ali Imam bhai, off to you. জি ধন্যবাদ। আসলে আমার কিছু পয়েন্ট যেটা আপনি যেটা বললেন যে মনের ইচ্ছা বা ধরেন আপনার থিংস উইশ লিস্ট টু থিঙ্ক শেয়ার, ওইভাবে যদি বলি তাহলে পলিসি পার্সপেক্টিভ থেকে আই থিঙ্ক আই হ্যাভ টু থটস। ওয়ান ইজ দ্যাট things have to be principle based as opposed to rule based. মানে আমি কখনোই আপনাকে একটা কনস্ট্রেন্টস এর মধ্যে আটকে রাখার যে প্রবণতা, সেই পলিসি রেজিম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেমন আশিক ভাই বললো 6 থেকে 9% যে ইন্টারেস্ট রেট রেজিম, দ্যাট ইজ হার্টিং মোস্ট অফ দ্য ইকোনমিক প্লেয়ার্স ইন দ্য মার্কেট। হ্যাঁ, তো আমাদের পলিসি মেকিং এ থিংস হ্যাভ টু বি প্রিন্সিপাল বেসড। এখন যেটা আছে আমাদের সেটা হচ্ছে রুল বেসড একটা রেজিম আছে। তো এখান থেকে আমাদের প্রিন্সিপাল বেসডে যেতে হবে, যে আমাদের ইকোনমিক গ্রোথ ফস্টার করতে হবে, স্মল সেভিং হাউসহোল্ড ইউনিটস এদেরকে কিভাবে ফেসিলিটেট করতে পারি, আমরা রাইট রিওয়ার্ড সিস্টেম কিভাবে নিয়ে আসতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডন ভাই, ইফ আই মে একটু ফোকাস করি, আমাদের মানে ধরেন আপনার কর্পোরেট ওয়ার্ল্ড বলেন, আপনার মানে আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানে জেনারেলি যদি আমি বলি, যে এখানে একটা প্রবণতা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে, যে আপনার ধরেন যারা সঠিক কাজটা করছে তারা রিওয়ার্ডেড হচ্ছে না, যারা ধরেন আপনার সঠিক কাজটা করছে না তারা বিভিন্নভাবে রিওয়ার্ডেড হচ্ছে। আমি যদি আজকে একটা নিয়ম ভাঙি, নিয়মটা ভেঙে ফর এক্সাম্পল আই মেক $1 million as an outcome of that irregularity, but আপনি কিন্তু আমাকে ফাইন করলে হয়তো করবেন few 100,000, আমি অনায়াসে সেই ফাইন দিয়েও I would make hefty lot of money. So এই রিওয়ার্ড সিস্টেমটা ঠিক করতে হবে। যারা আজকে আমাদের মার্কেট ইন্টারেস্টকে হার্ট করছে, যারা আজকে আমাদের ইকোনমিক সাইকেলকে হার্ট করছে, দিস গাইজ হ্যাভ টু বি পানিশড। এবং যারা প্রপারলি যেটা করা উচিত, ভালো কাজ করছে, ভালো অ্যাসেট ম্যানেজার যারা, দে শুড গেট মোর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। যারা ভালো ব্রোকার, যারা ক্লায়েন্টের ইন্টারেস্ট কেটার করছে, দে শুড গেট মোর বিজনেস। সো এই ধরনের একটা মেকানিজম আমাদেরকে নিয়ে আসতে হবে ইন ওয়ান ওয়ে অর দ্য আদার। ভালো লোক যদি ভালো না থাকে তাহলে আমাদের সিস্টেম ভালো হবে না। দ্যাটস দ্য মেইন পয়েন্ট আই এম ট্রাইং টু ড্র। আচ্ছা, এক্সচেঞ্জের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই। আশিক ভাই আছে এখানে, আই থিঙ্ক উনি জিনিসগুলো আমার চেয়ে অনেক ভালো জানেন। তারপরে আমি জাস্ট একটু
আমার দুটো পয়েন্ট শেয়ার করতে চাই। একটা হচ্ছে আই থিঙ্ক জিএসসি মাস্ট ওপেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ হচ্ছে একটা দেশের স্টক মার্কেট এরকম 1 মাস 2 মাস বন্ধ থাকলে, এইটা ধরেন আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স হ্যাভ ইনভেস্টেড ইন বাংলাদেশ and they were promised that they will be able to sell out their positions in Bangladesh as they want. হ্যাঁ, তো এখন ধরেন একটা ক্রাইসিসের সময় যখন মানুষের লিকুইডিটি নিড আরো অনেক বেড়ে যায়, তখন যদি এরকম হয় যে দে হ্যাভ নো অ্যাক্সেস টু লিকুইডিটি, তাহলে হয় কি পারসেপশনটা খুব খারাপ হয়ে যায়, এবং নেক্সট টাইম কিন্তু এই লোকগুলোকে আমরা আর বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য ফিরিয়ে আনাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, সো অ্যাজ এ কান্ট্রি উইল লুজ ক্রেডিবিলিটি। ইটস এ বিগ থিং, কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেজে একটা কান্ট্রি ইমেজ তৈরি করতে 10 বছর 15 বছর 20 বছর হার্ডওয়ার্ক করে একটা ইমেজ আপনি তৈরি করেন, এবং তারপরে এরকম একটা ঘটনায় ধরেন আপনি 2 মাস 3 মাসের মধ্যেই কিন্তু দেখা যায় যে পুরো জিনিসটা দ্য হার্ডওয়ার্ক অফ 10-20 ইয়ার্স হ্যাজ গন টু ড্রেইন। সো আমি যেটা বলতে চাই যে আমাদের দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট বাংলাদেশ মে গেট ইনটু এ রেস্ট্রিক্টেড লিস্ট, মানে ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের কিছু ক্রাইটেরিয়া আছে আর কি। সো ফ্রন্টিয়ার মার্কেটে আপনার ধরেন লিকুইডিটি এই স্ক্রিনিং ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার তাদের কিছু রেস্ট্রিক্টেড লিস্ট থাকে। রেস্ট্রিক্টেড লিস্ট মানে হচ্ছে কিছু মার্কেট থাকে যেখানে ধরেন আপনি বড় যেই অ্যাসেট ম্যানেজার আছে যারা গ্লোবালি কাজ করে, দে ক্যান নট ইনভেস্ট। সো আমাদের বাংলাদেশ যদি ওই লিস্টে যায় বিকজ অফ লিকুইডিটি প্রবলেম, that will hurt our market interest very significantly. আমাদের দেশে কিন্তু significant foreign investment আছে এই মুহূর্তে। So I would say যে GST must open now, and that too without any price floor. দেখেন কাঁচা বাজারেও কিন্তু আমরা প্রাইস ফ্লোর দিয়ে জিনিসটা এফেক্টিভলি এনফোর্স করতে পারি না। আর উই আর টকিং অ্যাবাউট ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এই যে কয়েকদিন আগে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আপনি শুনে অবাক হবেন যে তেলের দাম মানে অয়েল ফিউচার্স were trading at -$40, -$50, বুঝছেন? মানে যে কিনছে সেও টাকা পাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো তারপরেও কিন্তু ধরেন ওখানে কিন্তু কোনো মার্কেট ফ্লো রেগুলেটর আনে নাই। হ্যাঁ, সো ফাইন্যান্সিয়াল মার্কেটের নিজস্ব গতি আছে, সেইভাবেই তাকে চলতে দিতে হবে। সো দেয়ার শুড বি এনি ফ্লোর। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইনভেস্টরদের জন্য যদি আমি জেনারেলি বলি, তাহলে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট বা বাংলাদেশের গ্রোথ স্টোরিতে যারা বিশ্বাস করে, দে শুড ইনভেস্ট in stock market এবং at an early age, the earlier the better. কারণ এই যে মানে একটা কথা আমরা বলি যে ইটস এ গেম অফ কম্পাউন্ডিং রিটার্ন। হ্যাঁ, যত লম্বা সময় আপনি ইনভেস্ট করবেন তত বেশি আপনি এটার বেনিফিটটা পাবেন। সো যারা ইয়াং, আমাদের একটা ধারণা আছে যে না ইনভেস্ট করা বা সেভ করা এটা ইটস এ গেম অফ ওল্ডার এজ। হ্যাঁ, অ্যাবসলিউটলি ভুল ধারণা। আমাদের দেশের তরুণ যারা আছে, স্পেশালি কলেজে ইউনিভার্সিটিতে পড়ে যত ছোটই হোক, এই সঞ্চয়টা শুরু করতে হবে অনেক আগে থেকে। তাতে হয় কি, আমি যে ইনভেস্টিং ইটস এ স্কুল ইটসেলফ। মানে যারা ইনভেস্ট করবে আপনি দেখবেন যে যারা ভালো ইনভেস্টার তারা কিন্তু খুব ভালো ফিলোসফার, এবং দে হ্যাভ জেনারেলি গুড আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং এভরিথিং ইন লাইফ, ফ্রম ইকোনমি টু কোম্পানি টু বিজনেস, এভরিথিং। So I would say যে if you are young individual, start investing now. There's no মানে good or bad time for investing. আচ্ছা, আর একটা জিনিস আশিক ভাই বললেন যে ওয়ারেন বাফেটের একটা ফিলোসফি যে when everyone is fearful, be greedy. সো আমার ব্যক্তিগত একটা অ্যাডভাইস থাকবে আর কি ইনভেস্টরদের জন্য, যে আপনার যদি ইনভেস্টমেন্ট হরাইজন যদি 1 বছর বা 2 বছর এরকম যদি হয়, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন, তাহলে এই মুহূর্তে এই কোভিড ক্রাইসিসের মধ্যে বেটার ফর ইউ নট টু ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট নাও। যদি আপনি 1-2 বছরের মধ্যে এই টাকাটা আপনি তুলে নিতে হয়, ইউ বেটার কিপ ইউর মানি ইন গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেট, মানে আমাদের সঞ্চয়পত্র যেগুলো আছে, অথবা গভর্নমেন্ট ট্রেজারি সিকিউরিটি কিন্তু বাংলাদেশে ইন্ডিভিজুয়ালরা কিনতে পারে, এবং এটা আপনার ব্যাংকের মাধ্যমে কিনতে পারে, এবং দ্য রেটস আর রিলেটিভলি মাচ বেটার গিভেন দ্য রিস্কস। সো আপনার যদি এরকম হয় যে আপনার হাতে কিছু টাকা আছে, ইউ ওয়ান্ট টু সেভ ফর 1 to 2 ইয়ার, 1-2 বছর মধ্যে টাকাটা আপনি তুলে নিতে হবে, ইউ বেটার কিপ দ্যাট মানি ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র, বা ট্রেজারি বিল অর বন্ড। আর যদি আপনি মনে করেন যে এই টাকাটা আপনি 3 থেকে 5 বছর ইউ ক্যান ইনভেস্ট, you should keep that money in equity, and for that the best thing to do is to go with the right asset manager or with the right
ইনভেস্টমেন্ট পার্টনার। রাইট মানি হচ্ছে কি, রাইট মানি মোস্ট ইম্পর্টেন্ট, কম্পিটেন্সি চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানুষের হাত ধরে ব্যবসায় যাওয়া। সো যিনি আপনার টাকা ফিরিয়ে দিবেন, যিনি আপনার ইন্টারেস্টের বেস্ট টেক কেয়ার করবেন, তার কাছে যাবেন। এবং আপনি ট্র্যাক রেকর্ড দেখলে মার্কেটে আপনি লোকজনের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে কে ভালো কে খারাপ, এবং অলওয়েজ গো উইথ দ্য রাইট গাই, অ্যান্ড আই থিঙ্ক দ্য আউটকাম উড বি গুড। থ্যাংক ইউ ডন ভাই। না, থ্যাংক ইউ আলী ভাই। এই দেশের পরিস্থিতি একটু ঠিকঠাক হলে আমিও আসতেছি। হ্যাঁ, শিওর, ইউল বি অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ আমি আসতেছি ইনশাল্লাহ। আপনারা আমাকে একটু হেল্প করেন, এই আরো একটু বড় হতে সাহায্য করেন। আলী ভাই, আমার কিন্তু একটা রিকোয়েস্ট ছিল, যেটা অনেকবার 50 বার করছি, যে আপনি তাজদিন ভাই, আপনি বন্ধু বলেছে আপনি খুব ভালো গান গান এবং গিটার বাজান। তো আমরা অনেক ভাগে ভাগে আলাপ করলাম, আমার মাথা ভন ভন করতেছে। হ্যাঁ, এখন আমি কিন্তু একটা আপনার থেকে রিকোয়েস্ট করব, এটা আবদার, একটা সুন্দর গান শুনতে চাই ভাইয়া। এনিথিং এনিথিং এনি, মানে এনিথিং এনি লং, এনি ভাষা, এনিথিং, এটা আপ টু ইউ। আমরা আপনি গান শুনে আজকে শো শেষ করবো, আপনি গান এবং দেন টাটা বাই বাই, আর কোনো কথা না। হ্যাঁ, একটা কথা বলি, মানে ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু তাজদিন, তো ও দুষ্টমি করেই জিনিসটা বলেছে, অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড। বাট আমি একটা গান আসলে আমি একদমই পারি না। আমি জাস্ট একটা লাইন শুধু আমার মাথায় যেটা বাজছে সেটা বলতে পারবো, সেটা হচ্ছে ইনশাল্লাহ উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম ইন দিস ক্রাইসিস। দিস ক্রাইসিস ইজ আ ভেরি ডিপ ওয়ান। আসলে মানে বাংলাদেশের সিচুয়েশন এখন কিন্তু আসলে গ্লোবালি সিচুয়েশন খুবই খারাপ। তো আই থিঙ্ক যে আমরা তো আসলে নেগেটিভ অনেক নিউজ, তো এখানেও আমরা অনেক কিছু আলাপ করলাম যেটা একটু ডিপ্রেসিং, বাট আই থিঙ্ক উই শ্যাল ওভারকাম উইথ আওয়ার রাইট ইনটেন্ট, হার্ড ওয়ার্ক, এন্ড দ্যাটস দ্য টোন টু এন্ড দিস কনভারসেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখি এখানে মানে একটা মনে হয় কিছু একটা পাইছি, দাঁড়ান 1 মিনিট। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. থ্যাংক ইউ গাইস, গুড নাইট, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার ইনশাআল্লাহ। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, জি, বাই। আল্লাহ, বাই।